ম দ খেয়ে বদ্ধ হয়ে আছে আহরার। বিছানায় বসে হেলছে ঢুলছে আর উন্মাদের মতো দাঁত বের করে হাসছে। ফিরাত তাকে কোনো রকম বিছানায় এসে বসিয়ে দিল। বারবার করে বলছে, শুয়ে পড়তে, কিছুই শুনছে না সে। হাত ঠিকভাবে তুলতে পারছে না, তবুও নড়বড় হাত ফিরাতের দিকে তুলে নিচু কণ্ঠে বলল, তুই জানিস, তুই জানিস আমি কে? আহরারের কথায় ফিরাত একটুও অবাক হল না, বরং সে ঠোঁট উল্টে শক্ত বিশাল দেহ আরো শক্ত করে দাঁড়িয়ে রইল। তুই জানিস না আমি কে? আমি আহরার, আহরার চৌধুরী। আমার নামের অর্থ যেমন স্বাধীন, আমি চলিওতে তেমন করে। ফিরাত এক পা এগিয়ে গিয়ে আহরারকে ধরল। আর একটু হলেই ঘাট থেকে পড়ে যেত। ফিরাত আহরারকে ঠিক করে বসিয়ে দিতে দিতে বলল, আরে আস্তে, পড়ে যাবি তো। আহরার লেগে আসা মাতাল গলায় আবার বলল, মিস্টার আর মিসেস চৌধুরী আর যাই করুক, আমার নামটা বেশ রেখেছে। কি বলিস? আহরার ফিরাতের দিকে তাকিয়ে হাহা করে হাসতে লাগল নেশা ভরা চোখ নিয়ে। ফিরাত বিড়বিড় করে বলছে, আজ তোর একটু বেশিই হয়ে গেছে, না হলে এমন করতি না। মিস্টার আলতাফ চৌধুরী আর মিসেস কি জানি নাম? ভুলে গেছি। ও, মিসেস মিলিফা চৌধুরী। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ এত সুন্দর নাম দেওয়ার জন্যে। ইয়ার ওরা তোর মা বাবা হয়? আরে রাখো, কিসের মা বাবা? আমার কেউ নেই, কেউ না। আমি সবসময়ই স্বাধীন, কেউ নেই আমার। মা বাবা মাই ফুট। ফিরাত আর কিছু বলতে পারল না। করণ যে জানে আহরারের ক্ষোভ, দুঃখ, কষ্টটা। হাজার কেন লাখবার বুঝিয়েছে, কোনো লাভ হয়নি, হওয়ার মতো না। যতই হোক সেও বুঝে আহরারের কষ্টটা। আহরার বলে উঠল, ফিরাত দোস্ত, আজ যদি কোনো মেয়ে বা বেত্তমিজ ইলান আসে তো কোনো কথা নয়, সোজা চলে যেতে বলবি। কেন তুই? ফিরাতের কথা শেষ হওয়ার আগে দরজা ঠেলে ইলান ভেতরে চলে এলো। বেবি। আহরার বিরক্ত মাখা চোখ নিয়ে ইলানের দিকে তাকায়। বিষিয়ে উঠে সে। তুই এখানে কেন? বেবি, তুমি রেগে আছো? রাখো তোর রাগ, তুই এখন যা। আহরার কি হলো? আহরার এবার নেশার রেশ কাটিয়ে তীক্ষ্ণ দৃষ্টি দিল। রাগে চোখ মুখ তার শক্ত হয়ে এসেছে। তোর সাহস কি করে হয় আমার নাম নেওয়ার? আহরারের নাম নিচ্ছিস তুই? দেখ ইলান, তোকে আমার আর ভালো লাগছে না, তুই যা। কিন্তু বেবি, আমি তোমায় ভালোবাসি। ইলান, ভালো করে বলছি, আমার সামনে থেকে চলে যা, না হয় তুই খুন হবি। ইলান মনে মনে আহরারকে হাজার খানিক খারাপ অকথ্য ভাষা বকে চলে গেল। কারণ সে জানে আহরারের সামনে বকলে সত্যিই সে খুন করবে তাকে। ইলানকে চলে যেতে বললি? হুম, ওকে আর ভালো লাগছে না। সারাক্ষণ বেবি বেবি করে। বিছানাতে আজকাল সে ভালো নয়, সুখ দিতে পারে না আমায়, মজাও পাই না ওর মাঝে। দোস্ত মিলা, তিনা, ঈসা আর আইলাকেই ভালো লাগছে কদিন। সমস্যা নেই, দুজনের মেয়াদ আর রস ফুরিয়ে আসছে। 2-3 দিনের মাঝেই না করে দিব। তবে ঈসা তো সেই সেক্সি ঈশস্কি ফিগার মায়েরি, দেখলেই শরীর গরম হয়ে আসে। কিছু মেয়েরা এমনি হয় রে। তবে আইলাকে জাস্ট ওর বুবসের জন্যে রাখা। দোস্ত, ওর বুকের মাঝে শুয়ে থাকলে নরম তুলতুলে লাগে, মজাই পাই একটা। ওর বুবসো তো জাস্ট মনে হয় র। আহরারের কথা থামিয়ে দিয়ে ফিরাত বলল, হয়েছে হয়েছে, প্লিজ থামো, আর বলিস না। কেন রে? ফিরাত, আমি না বুঝি না।
তুই আমার সাথে থেকেও কেন আমার মতো না? তোর লাইফ এত নিরস কাটে কি করে আল্লাহই জানে। আমি তো বিন্দাস, স্বাধীন। আহরার এখন তো একটু ঘুমাই আর। হুম। গুড নাইট। গুড নাইট। ফিরাত দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। যেতে যেতে ভাবতে লাগল, ও এমনি এত বুঝাই তবুও ঠিক হয় না। ও কি এমনি থাকবে? আহরার শার্টের বোতাম খুলে শার্টটা গা থেকে নামাল। সোফার দিকে ঢিল দিয়ে উন্মুক্ত শরীরে শুয়ে পড়ল হাত পা মেলে। আহরার দেখতে যেমন সুদর্শন, কথা বলাও তেমনি মধুর। যেমন গুছিয়ে কথা বলতে জানে তেমনি কথাতে রস থাকে। কি মিষ্টি কণ্ঠ! একবার শুনলে শুনে যেতেই ইচ্ছা হয়। গায়ের রং ধবধবে সাদা ফরেন্সিদের মতোই। যতই হোক ছোট কাল বিদেশে কেটেছে। রক্তবর্ণ ঠোঁটের রং লাল টকটকে, চুলে হালকা ব্রাউন কালার আসে। চাপ দাড়ি, ওমন মুখের সাথে চাপ দাড়িটা একদম পারফেক্ট। তবে চেহারার মতো সুন্দর নয় তার চরিত্র। মেয়েদের সাথে বিছানায় যাওয়ার তার যেমন শখ, তেমনি স্বভাব আর নেশা। কোনো একটা মেয়ে বাদ নেই যে তার দৃষ্টিতে গিয়েছে আর সে বিছানায় তাকে নেয়নি। বয়স 18+ হওয়ার আগ থেকেই বিদেশি কালচার ঢুকে গেছে তার মাঝে। তখন থেকেই প্রতিদিন মেয়ে নিয়ে খেলেছে সে। আহরার নামের অর্থের সাথে তার চলা, স্বভাব, চালচলন একদম ঠিক আছে। যেন একটুও নড়চড় নয়। অন্যদিকে ফিরাত যেমন সুদর্শন তেমনি ভালো। কমলার মতো ঠোঁটের রং, কালো চুল, হালকা দাড়ি। দেখতে সেই লাগে। দুজনকেই যে কোনো মেয়ে দেখলে প্রেমে পড়ে যাবে। সাদে কি আর মেয়েরা আহরারের কাছে ধরা দেয়? আহরারকে দেখলে যে কোনো মেয়ের মাথা ঘুরবে, চড়ক দিবে। তেমনি ফিরাত। তবে তার স্বভাব বেশ ভালো। মেয়েদের দিকে তার নজর তেমন যায় না, তবে একজন ব্যতীত। আহরার আর ফিরাত দুই বন্ধু হলেও স্বভাব একে অপরের বিপরীত। ফিরাতের বিপরীতই যেন আহরার। 12টার দিকে আহরারের ঘুম ভাঙ্গে। উঠে গিয়ে ফ্রেশ হয়। শাওয়ারের নিচে সাদা ধবধবে শরীর বিলিয়ে দিচ্ছে। মেয়েদের মতো পানির বিন্দুগুলিও তার ওমন জিম বডি শরীর আঁকড়ে ধরছে। লম্বা শাওয়ার শেষ করে আহরার বের হয়ে আসে। আয়নার সামনে গিয়ে নিজের ভিজা চুল ঠিক করতে থাকে। পরনে তার শুধু টাওয়াল। ফিরাত হঠাৎ রুমে এসে দেখে আহরার আয়নার সামনে। সাদা রাজা কি কোথাও বের হবে? ইস! কোথায় যাবি এখন? আগে যাব আইলার বাসায়। ওর বুবস মিস করছি। আহরার তুই কবে ঠিক হবি? হাহা কেন রে? তোর ভালো নাই লাগতে পারি, বাট আমি এনজয় করি। আহরার রেডি হতে হতে বলল। কেন এসেছিস বল? তোর ঘুম ভাঙ্গল কি না দেখতে? অফিস যাব। তো যা। আমার কিন্তু আজ সময় নেই। তোর সময় থাকে কবে? বিশ্বাস কর ফিরাত, বিজনেস আমার হলেও তেমন একটা জোর পাই না অফিস যাওয়ার। তাছাড়া তুই আছিস। আমি মানেই তুই। তা বললে হয়? 100 বার হয়। আহরার কালো একটা শার্টের উপর এস কালারের কোট জড়িয়ে নেয়। আয়নার সামনে বডি স্প্রে দিতে দিতে বলল। আর কিছু বলবি? না। চল খেয়ে নে। বাহিরে খেয়ে নিব। বাই। হন্তদন্ত হয়ে বের হয়ে গেল আহরার। ফিরাত একটা নিঃশ্বাস ফেলে দিয়ে বসা থেকে উঠা দাঁড়ায়। অফিস যাওয়া দরকার এখন। আহরার খুব তাড়াতাড়ি করে আইলার বাসায় চলে গেল। পথে জানিয়ে দিয়েছে সে আসছে। আহরার গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি উপরে উঠল। কলিং বেল চাপছে কিন্তু আইলা দরজা খুলছে না দেখে রাগ হয় তার।
আইলা লিপস্টিকটা দিয়ে লাল রঙের শার্টের বুতাম খুলে দিল। প্রায় অর্ধেক বেস্ট দেখা যাচ্ছে। হাসি মুখে চুল ঠিক করে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে দিয়ে পথ আটকে দাঁড়ায়। আহরারকে পা থেকে মাথা অবধি দেখে। আহরারের নজর সবার আগে আইলার ঠোঁটে আর বেস্টে যায়। লাল শার্টের ভেতরে সাদা বেস্টের সরু পথ দেখে তার রাগ উধাও হয়ে যায়। ঝাপটে ধরে আইলাকে। আইলা হেসে উঠে খিলখিল করে। ও ডার্লিং, খুব মিস করছিলাম তোমায়। তোমাকেও খুব মিস করছিলাম বেবি। আমাকে নাকি আমার টাকাকে? মুখ কালো করে দিয়ে আইলা বলল, তুমি? ও ডার্লিং, আমি জানি তো তুমি আমায় মিস করছিলে। বিশেষ করে তোমার বুবসে আমার মুখ বুলানোটা। আহহ বেবি। ওকে ওকে চলো। নাস্তা রেডি করেছি, চলো তবে। নাস্তা নয়, বিছানায় চলো। খুব ভাবে মিস করছি পরশুদিনের সেক্সটা। ইস, কি ছিল তোমার পারফরমেন্স! জাস্ট মাইন্ড ব্লোয়িং। কাল তো তোমার সাথে মিটি করতে পারলাম না। সেক্স হবে দূরে কথা, আগে তো। আইলার কথা শেষ করার আগেই আহরার তাকে টানতে টানতে বেডরুমে নিয়ে গেল। মেতে উঠল শরীর খেলায়। আহরার আইলার সাথে আদিম খেলায় মত্ত। আইলাকে রেখেছে শুধু তার বেস্টের জন্যেই। মজা মিটে গেলে আবার ফেলে দিবে আহরার। আর আইলার তো কাজই এটা। টাকা পায় যে। আহরার নিজের চাহিদা মিটিয়ে নিস্তেজ হয়ে বিছানায় পড়ে রইল। আইলা নিজের কাপড় পরে দেয়। তবে তেমন জোর দিয়ে নয়, আহরারকে নিজের সুন্দর সাদা দেহ দেখিয়ে। শার্টের বোতাম লাগাতে গেলে আহরার সেখানে আবার মুখ বুলায়। আইলা হেসে ওঠে। খানিক বাদে নিজের জায়গায় গিয়ে আহরার শুয়ে পড়ে। শরীর ঘামছে তার। আইলা কাছে আসতে চাইলে আহরার বলল, আমায় একা ছাড়ো। কেন? আমি প্রশ্ন শুনতে পছন্দ করি না। যাও, তোমার চাহিদা মিটে গেছে, এখন সব শেষ। তোমার তো টাকা পেলেই হবে। নাও গো ডার্লিং, তুমি আমায়। আহরারের রাগী চোখ দেখে আইলা চলে গেল। সে খুব জানে এই মানুষটাকে রাগানো মানে তার বিপদ। টাকা তো যাবেই, না জানি জানটাও চলে যায়। আইলা আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। আহরার খালি গায়ে বসে আছে। প্যান্টটা গা থেকে ছিঁড়ে ফেলে দিতে ইচ্ছা হচ্ছে। কেমন যেন রাগ লাগছে। স্বস্তি পাচ্ছে না। সিগারেটের প্যাকেট নিয়ে একদমই টানতে লাগল। এখানে তার আর ভালো লাগছে না। উঠতে হবে। দূরে আজ কোথায় যেতে হবে তার। আহরার উঠল। শার্টের বোতাম লাগিয়ে কোট গায়ে দিয়ে বেরিয়ে পড়ল। আইলা পিছন থেকে ডাকলেও শুনল না। আইলাও পাত্তা দিল না। আহরার মন থেকে কাউকেই চায় না। আহরার যে শুধু তার সাথেই শারীরিক সম্পর্কে নেই, বরং বহু মেয়ের সাথেই আছে, আইলা তা জানে। তবে টাকা ছাড়াও আহরারের সৌন্দর্যে সে মুগ্ধ হয়। আহরার সে মেয়েদের চিনে। মেয়েদের নিয়ে তো সেই ছোটবেলা থেকে উঠা বসা। আহরারের শরীর হলেই চলে। তার জীবনটাই এমন হয়ে গড়ে উঠেছে। গাড়িতে উঠে বসে আহরার নিঃশ্বাস নেয়। ড্রিঙ্কের ছোট বোতলটা থেকে কয়েক ডুব খেয়ে আবার ড্রাইভ করতে লাগল। একা একটা লং ড্রাইভ দিবে আজ। আহরার দুপুরে খেয়ে একবার ইসার সাথে দেখা করতে যেতে চেয়েছিল, কিন্তু যায়নি। গাড়ি চালাতে চালাতে কোথায় যেন এসে পড়েছে সে, নামও জানে না। ছোট একটা ড্রিঙ্কের বোতল হাতে নিয়ে লেকের কাছে গিয়ে বসল। চারপাশটা ভালোই লাগছে, অনেকটা জঙ্গলের মতো। আহরার বসে বসে মদ খাচ্ছিল। ঝিম মেরে অনেকক্ষণ কিছু ভাবছিল। কি ভাবছিল তা জানে না। খানিক বাদে তার কালো অতীতের কথা মনে হল।
আহরার ফুসফুস করে উঠল, রাগে ফুফাতে লাগল। সেই মহিলার কথা মনে হলেই রাগে গিজগিজ করে উঠল সে। এক টানে অনেকটা মদ খেয়ে পানিতে ছুঁড়ে মারল বোতলটা। ধপাস একটা শব্দে পানি ছিটকে উপরে এলো। আহরার আর বসল না। এখানে থাকলেই যেন কালো অতীত হানা দিবে তাকে। উঠে দাঁড়াল, গাড়ি নিয়ে ছুটল আবারও। যেতে যেতে ড্রিঙ্ক করতে লাগল। এবার বোধ হয় বেশি হয়ে গিয়েছে। ঘ্যাচ করে গাড়ি ব্রেক করল। ঝিমঝিম লাগছে, শরীরটা কেমন করছে। একজন সঙ্গী হলে এখন তার বেশ ভালো হতো। একবার ভাবল ইসার কাছে যাবে। ওর ফিগার দেখলেই সে চিত হয়। কিন্তু এখন সম্ভব নয়। এখান থেকে ইসার ফ্ল্যাট অনেক দূর। আহরারের মেজাজ খারাপ হতে শুরু করল। বসে বসে রাস্তায় নজর দিতে লাগল, যদি কাউকে পাওয়া যায়। আহরার ঝিম বসে দেখতে লাগল, তেমন কেউ আসছে না। দুজন মেয়ে দেখল, দুজনই আহরারের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। আহরার জানে কেন, তার সৌন্দর্যের জন্যে। আহরারকে আল্লাহ এমন করেই হয়তো বানিয়ে দিয়েছে এতটা রূপবান পুরুষ হিসাবে। মেয়েগুলি থেকে থেকে তার দিকে ফিরছিল, আবার হাঁটছিল। আহরার তেমন জুত পেল না। মেয়েদের সাথে উঠা বসা করতে করতে মেয়েদের চিনে গিয়েছে সে। কোনো মেয়ে কেমন হবে তা পুরোপুরি না বুঝলেও বেশ আইডিয়া আছে তার। হাজারে একবার ভুল হলেও ৯৮% সে শিওর বলতে পারে। আহরার চোখ সরিয়ে নিল মেয়েগুলির থেকে, কারণ সে যা চায় তেমন নয় ওরা। আহরার কপাল কুঁচকে এদিক ওদিক তাকায়। অনেক সময় পার হওয়ার পর একটা মেয়ে দেখা যায়, ফোন টিপতে টিপতে আসছে। ওয়েস্টার্ন ড্রেস পরনে, শর্ট একটা স্কার্ট আর একটা দৃষ্টিকটু টপ পরনে। দেখে আহরার খুশিতে হেসে উঠল। দরজা ঠেলে মেয়েটার সামনে যায়। ফোন রেখে সে তাকায় আহরারের দিকে। তাকিয়েই থাকে। আহরার নেশা ভরা একটা দৃষ্টি দেয়। মেয়েকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে আহরার হাসে। আমায় একটু সময় দিতে পারবে মিস? এক্সকিউজ মি। সময় হবে? ও শিওর। আহরার তাকে নিয়ে গাড়িতে যায়। মেয়েকে প্রথমে অল্প কিছু ভাবলেও পরে ভেবে নেয় পুরোটাই চলবে। পটিয়ে ফেলে মুহূর্তে। আহরার আর কিছু পারুক না পারুন মেয়েদের মন গলাতে পারে বেশ। এটাতে বেশ পটু সে। খোলা মেলা জায়গায় নিয়ে যায় গাড়িটা। ভেতরে দুজনে মেতে উঠে নিজেদের দেহ খেলায়। কাপড় পরতে পরতে মেয়েটা বলল, তোমার নাম্বারটা পাওয়া যাবে হ্যান্ডসাম বয়? আহরার কিছু না বলে হাজার খানিক টাকা ধরিয়ে দেয় হাতে। তোমাদেরকে নাম্বার নয় এটা দেওয়া চলে। হোয়াট ডু ইউ মিন? নাও গেট লস্ট। মানে? তুমি নামবে নাকি আমি ঠেলে ফেলে দিব একটু আগের মতো? মেয়েটা তর্কাতর্কি লাগিয়ে দেয় গাড়িতে বসে। আহরার ঠাসস করে একটা চর বসিয়ে দিল। ভালো করে বলছিলাম না? এখন নাম। আরে তোরা তো প্রস্টিটিউটের চেয়েও বাদ। তারা তো টাকার জন্যে এমন করে। কিন্তু তোদের মতো কিছু আছে যারা টাকা বাদেও শরীরে তেজ ঢালতে শুয়ে পড়িস। কত বিগার। যা নাম এখান থেকে। চর খেয়ে মেয়ে নেমে যায়। আহরারকে বকতে থাকে। আহরার তা পাত্তা না দিয়ে চলে আসে গাড়ি ঘুরিয়ে। ফিরাত অফিস বসে বসে ক্লান্ত, একবার তার মনের চাঁদকে দেখে আসতে পারলে ভালো হতো। সারা দিন সময়ই পায়নি। যদিও ওর থেকে কিছুই পাওয়া যায় না, তবুও এক নজর দেখে আসতে পারলে ভালো হতো। মন ভরে ওর। ফিরাত নিঃশ্বাস ফেলে আবার ফাইল দেখতে লাগল। তখন কল এলো। ইয়ার খিদে পেয়েছে, কখন আসবি তুই?
তুই কি বাসায়? হ্যাঁ রে। ওকে তুই থাক, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছে। না ইয়ার, আজ তোর সাথে ডিনার করব। ভাই আহরার, তুই ঠিক আছিস তো? বেশি খেয়ে ফেলেছিস নাকি? আরে দূর, বকবক রেখে তাড়াতাড়ি আয়। ফিরাত হাসতে হাসতে জবাব দেয়, ওকে ওকে তুই থাক, আমি আসছি। ওকে বাই। আহরার কল কেটে দিয়ে সুইমিং পুলে ল্যাপটপ নিয়ে বসল। ফিরাত খাবার নিয়ে এসেছে বাহির থেকে। আহরার আহরার, কোথায় তুই? এখানে চলে আয়। কোথা থেকে কথা বলছিস? আরে গাধা, সুইমিং পুলে আয়। আহরার আর ফিরাত খাবার খাচ্ছে আর গল্প করছে। আচ্ছা বলতো, আজ কি হয়েছে তোর? কোথায়? এই যে তুই আমার সাথে ডিনার করতে চাইলি। আহরার খাবার মুখে দিতে দিতে বলল, সকালে তুই চেয়েছিলি, কিন্তু মাথায় পোকা উঠে গিয়েছিল তাই পারিনি। এখন ইচ্ছা হয়েছে তাই, সিম্পল। কিরে চুপ কেন তুই? আহরার, আমরা এখনো একসাথে আছি ভাবা যায়? আমাদের অনেক ফ্রেন্ড এখনো আমাদের ফ্রেন্ডশিপ নিয়ে প্রশংসা করে। ওদের কথা বাদ দে। তবে এটা তো ঠিক, আমি তোদের বাসার ড্রাইভারের ছেলে ছিলাম। আঙ্কেল যদি বাবার সাথে আমায় না রাখত তবে তোর দেখা পেতামও না। আঙ্কেল খুব বড় মনের মানুষ। আহরার কিছু বলছে না, নিজের মতো করে খাচ্ছে। ফিরাত আবার বলল, 17 বছর বয়স পর্যন্ত একজোট ছিলাম, তারপর আবার আলাদা হয়ে গেলাম। বাবাকে ছেড়ে যেতে চায়নি, না হলে তো আমাকেও তোর সাথে বিদেশ পাঠিয়ে দিত আঙ্কে। আহরার চেঁচিয়ে উঠল, স্টপ ইট ননসেন্স, জাস্ট স্টপ ইট। আহরার খাওয়া ছেড়ে উঠে চলে গেল। ফিরাত বুঝতে পারল আহরারের বিষয়টা। সেও না খেয়ে প্লেট নিয়ে নিচে গেল। রাতে আহরার তখন ল্যাপটপ নিয়ে বিছানায় বসেছিল। ফিরাত রুমে এলো। আহরার একবার তাকিয়ে আবার স্ক্রিনে চোখ দিল। ফিরাত এগিয়ে গেল তার দিকে। চুপ করে দাঁড়িয়ে আছে। দুজনের কেউ কিছু বলছে না। ফিরাত নরম সুরে বলল, ভাই আহরার, আমি সরি। কিসের জন্যে? তখনই চুপ। এক ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ফেলব। এর কারণে সরি বলতে হয়? বসো। ফিরাত হেসে বসল। অনেকক্ষণ গল্প করল দুজনে। আহরার মেয়েটার কথা বলল। ফিরাত হাসলেও বরাবরের মতো এসব বাদ দিয়ে দিতে বলল, যদিও জানে আহরার এসব ছাড়বে না। ইয়ার, একটা কথা বলতেই ভুলে গেলাম। আহরার চোখ মুখ কুঁচকে তাকালো ফিরাতের দিকে। কি কথা? কাল তো আমাদের অফিসে ইন্টারভিউ আছে, নতুন স্টাফ জয়েন্ট হবে। আহরার বিষয়টা পাত্তা না দিয়ে ল্যাপটপে তাকালো। বলল, এমনভাবে বলেছিস যেন না জানি কত কি। কাল তোর থাকতে হবে, তুই তো আছিসই। আহরার, তোর একটা ভুল সিদ্ধান্ত কিন্তু কোম্পানির বিশাল ক্ষতি করে দিতে পারে। আহরার চুপ থেকে বলল, ওকে যাব, কিন্তু তুই আগে যাবি, আমি সময় মতো চলে যাব। তবুও আর কিছু জানি না আমি। ফিরাত হেসে ওকে বলল। সে চলে গেলে আহরার ল্যাপটপ রেখে ঘুমিয়ে পড়ল। কয়েক বছর ধরে স্বপ্নে আবছায়া একজনকে দেখতে পায় সে। বাংলাদেশে আসার পর থেকেই এমন হচ্ছে, কিন্তু সবটাই ধোঁয়াশাপূর্ণ, অস্পষ্ট। স্বপ্নের মানুষটিকে দেখে কিছুই বোধগম্য হয় না। স্বপ্ন সবটা ধোয়া মতো ধোঁয়াশা। মাঝরাতে আজও সেই স্বপ্ন দেখে উঠে পড়ে আহরার। ঘেমে একাকার হয়ে পড়েছে। পানি খেয়ে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস ফেলল। চুল ঠিক করে আবার পাশ ফিরে শুয়ে পড়ল।
সকালে আহরারের ঘুম ভাঙ্গার আগেই ফিরাত চলে গিয়েছে। আহরার উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে বের হয়ে যায়। জ্যামের মাঝে আটকে আছে গাড়ি নিয়ে। মেজাজ খিটখিট করছে। বারবার ঘড়ি দেখছে। আকস্মিক তার চোখ গেল রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা এক মেয়ের দিকে। হঠাৎ তার বুকেটা ধুক করে উঠল মেয়েটিকে দেখে। এই প্রথম এমন কিছু ফিল করল আহরার। আহরার অবাক হয়ে নিজের বুকের বা পাশে তাকায়। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আবার মেয়েটার দিকে তাকাল। বিস্মিত নয়নে তাকাল। বোরকা পরা একটা মেয়ে। সাদা, মেরুন, হালকা সবুজ আর কি রঙের একটা বোরকা পরা। উপরে সাদা হিজাব। হিজাবের মাঝে ঘন কালো পাপড়িযুক্ত চোখগুলি এক পলক দেখল আহরার। বুকটা হুহু করছে এক অজানা কারণে। কেন যেন খুব চেনা লাগছে তাকে। মেয়েটা কিছু ফাইল হাত নিয়ে জড়িয়ে রেখেছে। ধবধবে সাদা চিকন লম্বা হাতগুলি দেখে আহরারে বুকে অন্যরকম এক অনুভূতি হচ্ছে। শরীরের শিরায় শিরায় শিহরণ জেগে উঠছে। মেয়েটি এদিক ওদিক তাকাচ্ছে শুধু। আহরারের মন ব্যাকুল হয়ে উঠল। উৎফুল্ল চোখ নিয়ে তাকালো মেয়েটির পানে। কিছুতেই চোখ ফিরানো যাচ্ছে না। আহরার গাড়ি থেকে নামল। গাড়ির ভিড় উঠছে রাস্তায় গিয়ে উঠল। বোরকা পরিহিতা তখনও রাস্তার এদিক ওদিক করছিল। আহরার যতই এগিয়ে যাচ্ছে মেয়ের দিকে ততই তার কেমন চেনা চেনা ঠেকেছে। যত এগুচ্ছে ততই সেই অজানা অনুভূতি হচ্ছে বুকে। ধুকধুক শব্দ বের হয়ে আসছে তার ভেতর থেকে। আহরার বোরকা পরিহিতার দেহের গঠন দেখল। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলাল। মুখ দেখেনি অথচ এই প্রথম কোনো মেয়ে তার হৃদয়ে গেঁথে গিয়েছে। আহরার এগিয়ে গেল বোরকা পরিহিতার কাছে। খুব কাছে গেল। ডাকল, হৃদহরণী। বোরকা পরিহিতা ভয় পাশ ফিরে তাকায়। সামনে সুদর্শনে বিশাল দেহের মানুষটিকে দেখে তার ভয় আরও বেড়ে গেল। একবার আশপাশ তাকিয়ে দেখল কোনো মেয়ে আছে কি না। আপনাকেই বলছি মিস। এটা শুনে সে আরও অবাক হয়। তাকে এই অচেনা অজানা এমন মানুষ হৃদহরণী ডাকবে? ভেবে পাচ্ছে না কিছু। কিন্তু ভয় লাগছে। মিস, আপনার সাথে একটু কথা বলার সময় হবে কি? আপনাকে প্রথম দেখেই আমার খুব ভালো লেগেছে। আমি আপনার থেকে একটু সময় চাই। উইল ইউ শেয়ার দ্য বেড উইথ মি? প্লিজ মিস। বোরকা পরিহিতার এবার ভয় ভুলে গেল। অচেনা লোকের মুখে এ কথা শুনে তার শরীর রিরি করে উঠল। রাগে ক্ষোভে সে আহরারকে ঠাসস করে এক চর দিয়ে হাঁটা ধরল। রাগে যেন সে ফুঁসছে। বোরকা পরিহিতার কাছ থেকে চর খেয়ে আহরার হা করে দাঁড়িয়ে আছে। রাগে ফেটে যাচ্ছে আহরার। জীবনে প্রথম তার গায়ে কেউ হাত তুলল। যেখানে তার শিক্ষকরাও তাকে মারতে পারেনি সেখানে এত সিম্পল একটা কথায় তার গায়ে হাত উঠল। তাও আবার এক মেয়ের কাছ থেকে প্রথম মার খেল। আহরার আর চিন্তা করতে পারছে না। ভেতরের হিংস্র পুরুষত্বটা জেগে উঠছে। আশেপাশে অনেক মানুষ জমে গিয়েছে। আহরার ভালো করে তাকিয়ে এত এত মানুষকে দেখে রাগে শেষ হয়ে যাচ্ছে। ভিড় ঠেলে সে নিজের গাড়িতে গিয়ে উঠল। জ্যাম না থাকায় হাইস্পিডে গাড়ি টান দিল। মনে মনে বলতে লাগল, মেয়ে, তুই আমার গায়ে হাত তুলেছিল? আহরারকে চর দিয়েছিস তুই? তোকে আমি দেখে নিব। এই প্রথম কোনো মেয়ে আমার হৃদয়ে ঢুকেছে। আমায় হৃদয় ছুরি করেছিস তুই। আমার থেকে তোর রেহাই নেই, দেখে নিস। তুই হৃদহরণী আমার। এগুলি আওড়াতে আওড়াতে প্রচণ্ড বেগে গাড়ি চালাতে শুরু করল সে। ফিরাত কখন থেকে আহরারকে কল দিয়ে যাচ্ছে। আর একটু পরই ইন্টারভিউ শুরু হবে। কিন্তু কোনো লাভ হচ্ছে না।
ফোন সুইচ অফ। ফিরাতের রাগ লাগছে আহরারের উপর। রাতে এত করে বলার পরেও এমন করল। ফিরাত ধরেই নিয়েই আহরার কোনো মেয়ের কাছে চলে গিয়েছে। ফিরাত সময় নষ্ট না করে ইন্টারভিউ শুরু করে দিল। আহরার ড্রাইভ করতে করতে রাগে এত ড্রিঙ্ক করেছে এখন চোখ খুলতেও তেমন পারছে না। গাড়ির গতি আগের থেকে একটু কমিয়ে এনেছে। চোখ ঝাপসা লাগছে তার। হঠাৎ এক গাড়ির সামনাসামনি হয়ে পড়ে। শরীরে সমস্ত শক্তি দিয়ে গাড়ি ঘুরিয়ে নিলেও একটা গাছের সাথে ধাক্কা খায়। লোকজন জমা হয়। পুলিশকে কল দেওয়া হয়। একটু বাদে পুলিশ আসে। দেখে খুব ভালো করে চিনে অফিসার। তাড়াতাড়ি করে ফিরাতকে কল দেয়। সবেমাত্র ইন্টারভিউ শেষ করে সে নিজের কেবিনের দিকে পা বাড়িয়েছে। ফোন রিসিভ করে অফিসারের মুখে এ কথা শুনে তাড়াতাড়ি দৌড় লাগায়। ফিরাত দাঁড়িয়ে আছে। ডক্টর খুব ভালো করে দেখছে আহরারকে। তেমন কিছুই হয়নি, সামান্য একটু কপালের দিকে লেগেছে। চিন্তা নেই ফিরাত, ভয়ের কিছু নেই। আহরারের তেমন কিছু হয়নি তো আঙ্কেল? না ফিরাত, একটু পরেই জ্ঞান ফিরবে, চিন্তা করো না। ওকে আঙ্কেল, চলুন। তবে একটু খেয়াল রেখো ওর। অবশ্যই আঙ্কেল। ফিরাত সোফায় বসেই ল্যাপটপে কাজ করছিল। আহরারের শব্দে তার দিকে এগিয়ে গেল। আহরার উঠে বসল। মাথা ঝিমাতে শুরু করেছে। আস্তে। কি হয়েছে? মাথা এমন করছে কেন? অ্যাক্সিডেন্ট করে বলছিস কি হয়েছে? বেশি কিছু হলে কি হতো? আহরার ফিরাতকে ঠেলে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। আরে কোথায় যাচ্ছিস? সর, আমায় যেতে দে। কোথায় যাবি তুই? ওই মেয়েটার কাছে। দেখ আহরার। আহরার রাগে ফিরাতের কলার চেপে ধরল। চেঁচিয়ে বলল, তুই জানিস? ও আমার গালে চড় দিয়েছে। এই প্রথম কেউ আহরারের গায়ে হাত তুলেছে। ফিরাত অবাক হয়ে শুনল। কি বলছে এ? আর কি হয়েছে? শান্ত হো তুই। আয় এদিকে, আয়, বসো এখানে। ফিরাত আহরারকে টেনে বিছানায় নিয়ে গেল। আহরার বিচলিত হয়ে বিছানায় বসল। কি হয়েছে আমায় বল। আহরার। হৃদহরণী। কি? আহরার সবটা জানালো ফিরাতকে। ফিরাত, এই প্রথম আমার এমন লেগেছিল। খুব চিনাও লেগেছিল। ও আমার হৃদয় নিয়েছে ফিরাত। আমি তো ওকে ছাড়ব না। ওকে বেড শেয়ার করার কথা বলেছি বলে ও এমন করেছে। ওকে আমি। দেখ আহরার, সবাই এক না। তোর উচিত হয়নি এভাবে বলা। এতই যখন ফিল করেছিস তো বেড শেয়ারের কথা বললি কেন? এটা ছাড়া কিছুই আসে না তোর মাথায়? খেয়ে একটা ঘুম দে, সব ঠিক হয়ে যাবে। রাতে আহরার সুইমিং পুলে বসে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। হাতে ড্রিঙ্কের গ্লাস। মেয়েটার কথা ভাবছে। চোখগুলি বারবার মনে শিহরণ তুলছে। অস্থির হয়ে গিয়েছে। চরটার কথা মনে হলেই তেলে বেগুনে জ্বলে উঠল। ভাবল, মেয়েটাকে খুঁজে বের করবে কি করে? নাম ঠিকানা ছবি কিছুই নেই। এটা ভেবেই অস্থির হয়ে পড়েছে সে। সারারাত তার আর ঘুম হয়নি। সকালে ফ্রেশ হয়েই ওই রাস্তায় চলে যায়। অর্ধেক দিন গাড়ি নিয়ে অপেক্ষা করলেও বোরকা পরিহিতার দেখে মিলল না। আশাহত হয়ে ফিরে এলো আহরার। কিছুতেই শান্তি মিলছে না। সব কিছুতেই অস্থিরতা কাজ করছে। বিকেলে এসে ঘণ্টা খানেক শাওয়ার নিয়ে আসলেও তার শরীর গরমই লাগছে। মেজাজটা খিটখিট করছে। কয়েকটা ড্রিঙ্কের গ্লাস ভেঙে ফেলা হয়েছে ইতিমধ্যে।
সারাক্ষণ শুধু বোরকা পরিহিতার ঝলমল করা চোখগুলি ভেসে আসছে চোখের সামনে, আর চরটার কথা মনে পড়ছে। আহরার বিচলিত হয়ে পড়েছে, যেন কেউ তার ভেতরে আগুন লাগিয়ে দিয়েছে, তাই শুধু ছটফট করছে। আহরারের মনে হচ্ছে হৃদয়হরণীর কাছে দুনিয়ার সব মেয়ে তুচ্ছ। এই প্রথম হয়তো একদিন কোনো মেয়ের সংস্পর্শ ছাড়া কাটিয়েছে আহরার। কারো কথা মনে হচ্ছে না আহরারের, কোনো মেয়েকে চাইছে না, কোনো মেয়ের কথা মনেও হচ্ছে না, না ইসার ফিগারের কথা আর না আইলা বুবসের কথা। চিন্তা ভাবনা সবটা জুড়েই সেই বোরকা পরিহিতা, তার চোখ আর সাহসিকার সাথে দেওয়া সেই চরটা। সেটার কথা ভেবেই আহরার চোখ বন্ধ করে নিল, গতিতে নিঃশ্বাস ছাড়তে লাগল। ফোন বাজতেই ফিরে তাকায় সে। স্ক্রিনে আইলার নাম্বার দেখে আহরারের মেজাজ দ্বিগুণ বিগড়ে গেল। খিটখিট তো লাগছেই, মন চাইছে ওখানেই গিয়ে ওকে মেরে চলে আসুক। রাগে কল কেটে দিল আহরার। আবার কল বেজে উঠল। আইলাই কল দিয়েছে। আহরার কল ধরল। কি হয়েছে তোর? ডার্লিং, আজ আসনি তুমি? তুই তো দেখেছিস আমি আসিনি। কল করে জিজ্ঞেস করতে হয় কেন তোর? ফোন রাখো। কি হয়েছে তোমার? তোকে ভালো লাগছে না, ফোনটা রাখো। তুমি এমন করছো কেন? মরে যেতে যাস? আইলা আতকে উঠল। বাঁচতে চাইলে আর কল দিবি না আমায়, মনে থাকে যেন। আহরার কল কেটে দিয়ে ফুসফুস করতে লাগছে। কিছুই ভালো লাগছে না। নির্ঘুম তার আরেকটা রাত কাটল। সকালে ফিরাত এসে আহরারকে টেনে ঘুম থেকে উঠাল। কি রে, উঠো, দেখ সকালে চোখ লেগেছে, 1 ঘন্টা হয়েছে মাত্র। তুই যা তো মেজাজ খারাপ করিস না। আরে অফিসে ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে, তুই না থাকলে চলবে না। প্লিজ ইয়ার তাড়াতাড়ি রেডি হয়ে নে। তুই যা, আমি আসছি। জানি আবারও কোথাও চলে যাবি। বললাম তো আমি আসছি, তুই যা। শিওর আসছিস? হুম। ওকে, আমি গেলাম। আহরার রেডি হয়ে অফিসে গেল। নিজের কেবিনে মনে হয় অনেক দিন পর আসল। টেবিলে কতগুলি ফাইল দেখলে তাতে পাত্তা দিল না। ঠোঁট উল্টে মুখ ঘুরাল। ফিরাত এসে বলল, এই ফাইলগুলি দেখ। কিসের? পরশুদিন যে কজন আমাদের অফিসে জয়েন্ট হয়েছে তাদের ফাইল। দরকার নেই, আছে একবার দেখে নে। আহরার দাঁড়িয়ে থেকে কয়েকটা ফাইল নামমাত্র দেখল। হয়েছে, আর তো একটাই বাকি আছে, আহরার দেখে নে। আহরার বিরক্ত প্রকাশ করল। চেয়ারের পিছনে সুন্দর কাচের দেওয়াল আছে, তার সবটা কেবিনই কাচ দিয়ে ঘেরা। এতে রুম থেকে সবাইকে দেখা গেলেও বাহির থেকে কিছুই দেখা যায় না। উঠে ফাইল হাতে নিয়ে এগিয়ে গেল সেখানে। ফাইলটা উল্টাল। প্রথমেই নামটার দিকে তার চোখ গেল। মেয়ের নাম দেখে ছবির দিকে তাকাল। আহরার যেন বিস্মিত হয়ে জমে গিয়েছে। ওদিকে সুরেলা এক কণ্ঠে ভেসে আসল। আসবো স্যার? ফিরাত উত্তর দিল ইস। আহরার ঘুরে তাকায়। এখন বোধ হয় সে পাথর হয়েই যাবে। চোখ তার চড়ক গাছ। আহরার মাথা নেড়ে তাকায় আবারও। সুরেলা কণ্ঠীর দিকে তাকিয়ে আবার ফাইলের দিকে তাকায়। অস্ফুট কণ্ঠে বলে উঠে, তুরফা। সেদিনের সেই বোরকা পরিহিতা নিজের নাম শুনে সামনে তাকাল। উকি দিয়ে ফিরাতের পেছনে সেদিনের অসভ্য লোকটাকে দেখতে পেল। তুরফা শুধু স্থির দাঁড়িয়েছিল। ফিরাত একবার আহরারের দিকে তাকায়, আবার বোরকা পরা তুরফার দিকে তাকায়। আহরার অনেকক্ষণ তাকিয়ে থেকে এবার ফাইলটা টেবিলে রাখল। এগিয়ে এসে বলল, মিস হৃদয়হরণী, তো আপনার নাম তুরফা?
তুরফা চুপ করে দাঁড়িয়ে আছে সামনের মানুষটার দিকে। এই লোকটাকেই তো চর দিয়েছিল সেদিন। এখানে কেন? তুরফার রাগ ভয় ঘৃণা একসাথে মিশে শরবত হয়ে যাচ্ছে। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলেও ভেতর কাঁপছে। ফিরাত বলল, আহরার এই পরশুদিন আমাদের অফিস আমায় চর মেরেছিল। ফিরাত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ভালো করে আহরারের দিকে তাকাল। কি বলল আহরার? মেয়ের সাথে কি করবে সে কিছুই বুঝতে পারল না ফিরাত। মেয়েটার জন্যে মায়া লাগছে তার। আহরারের রাগ সম্পর্কে ফিরাত ভালো জানে। কিন্তু মিস তুরফা, আপনি আমায় চর দিয়েছিলেন কাল, মনে আছে? আপনার সাথে আমি জাস্ট বেড শেয়ারের কথা বলেছিলাম। রাগে ঘৃণায় তুরফা চোখ বন্ধ করে নিল। ইচ্ছে হচ্ছে এই লোকটাকেই মেরে ফেলতে। ভুলে যাননি নিশ্চয়। ফিরাত, তুই যা, পরে ডাকছি তোকে। আহরার, শুন। ফিরাত, তুই যা প্লিজ ইয়ার ওর সাথে। তুই যা ফিরাত, তোকে যেতে বললাম, তুই যা। যাওয়ার আগে দরজা লক করে দিয়ে যা। ফিরাত চুপ করে চলে গেল। এ কথায় তুরফা ভয় পেল ভীষণ। লোকটার দাপট দেখে এতক্ষণে সে বুঝে গিয়েছে উনি সাধারণ কেউ নন, হয়তো কোম্পানির মালিক। এত বড় ভুল করে ফেলল সে। তুরফার এখন মারাত্মক ভয় লাগছে। আহরার তুরফার দিকে এগিয়ে আসতে ধীরে ধীরে। তুরফা খুব ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগল, কিন্তু ভেতরটা এত কাঁপছে কিছুরই শক্তি পাচ্ছে না। আহরার চোখ মুখ শক্ত করে দৃষ্টি স্থির রেখে তুরফার দিয়ে এগিয়ে আসছে ক্রমশ। ঠোঁটে ঠোঁট চেপে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, মিস হৃদহরণী। তুরফার দিকে ঘূর্ণিঝড়ের মতো এগিয়ে আসছে আহরার। তুরফা পিছিয়ে যেতে যেতে যখন কাচের দেওয়ালের সাথে বাড়ি খাবে তখনই আহরার তুরফার কোমর টেনে নিজের কাছে নিয়ে আসে। আপনাকে বলেছিলাম জাস্ট আমার সাথে বিছানা শেয়ার করতে, আর আপনি সোজা আমার গালে চড় দিয়ে দিলেন। একবার ভাবলেনও না একটা ছেলের গালে চড় দেওয়ার ফল কি হতে পারে? পারলে আরেকটা চড় দিতাম। ইচ্ছা হচ্ছে তাই করি আপনাকে। হিতে বিপরীতের ভয়ে দমে গেলাম। কথাটা ভেবেই তুরফা নিজেকে ছাড়ানোর জন্যে ব্যস্ত হয়ে যায়। আহরার আরও শক্ত করে চেপে ধরেছে তাকে। তুরফা নিজেকে যতই ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে আহরার ততই শক্ত হচ্ছে। আরে মিস তুরফা, সাপের মতো না নড়ে একটু স্থির হয়ে দাঁড়ান তো। মিস হৃদহরণী, আবারও বলছি বেড শেয়ার করবেন? তুরফা রেগে আগুন, কিন্তু তবুও পারছে না এই হাতির কাছ থেকে নড়তে। মিস হৃদহরণী, আপনি চাইলেও আহরারের বাঁধন ছেড়ে যেতে পারবেন না। অলরেডি আপনি ফেঁসে গেছেন। মাই হৃদহরণী। আহরার হুট করেই তুরফার মুখ থেকে পর্দাটা সরিয়ে ফেলল। আহরার হাঁ করে তাকিয়ে আছে, চোখ যেন তার ঝলসে যাচ্ছে। অবাক হয়ে শুধু তাকিয়ে আছে নির্বোধের মতো। তুরফা এক ধাক্কা দিয়ে আহরারকে নিজের থেকে সরায়। নেকাবটা মুখে দিয়ে মৃদু অথচ তীক্ষ্ণ সুরে বলল, মিস্টার, আপনি যদি এই কোম্পানির মালিক হন, যদি আমার বস হন, পরশু আপনাকে চড় দেওয়ার অপরাধে আমাকে শেক করতে হবে না আপনার। এমনটা হলে আমি নিজেই এই জব ছেড়ে দিব। তুরফা এক সেকেন্ড দাঁড়াল না, হনহন করে রুম থেকে বের হয়ে গেল। আহরার যেন এখনো নিজের মাঝে নেই, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। চোখের পাতাটা এখনো পড়ছে না। আহরার যেন দিশেহারা হয়ে গেল। এটা কি দেখল? একটা মানুষ এমন হয় কি করে? আহরারের ভেতরটায় এখনো সেই অজানা অনুভূতি হচ্ছে। আহরার বেশ বুঝতে পারছে তার হার্টবিট বেড়ে গিয়েছে খুব। আহরার 2 পা পিছিয়ে যায়, বুকের বা পাশে তাকিয়ে ডান হাত সেখানে রাখল।
আহরারের চোখের সামনে সেই চোখ ধাঁধালো মুগ্ধকর দৃশ্য ভেসে উঠছে। মেয়ে যেন মুগ্ধকারিণী। তুরফার সেই শীতল স্নিগ্ধ মুখটা আহরারের চোখের সামনে বারংবার ভাসছে। সেই ঘন কালো চোখ, একদম মনে হচ্ছে নূরের মতো চেহারা। কতটা স্নিগ্ধকর। ডাগর ডাগর চোখের সেই তীক্ষ্ণ চাউনি, হালকা আভাযুক্ত সেই ঠোঁট, কালো কিচকিচে সেই ঠোঁটের উপরে নাকের নিচ বরাবর তিলটা, এক কথায় তার হৃদয়হরণী। আহরারের চোখের পাতায় যেন পরিণত হল সেই নূরের মতো মুখ। আহরার চোখ বন্ধ করল, কয়েকটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে তাকাল। তাড়াতাড়ি করে নিজের চেয়ারে বসে টগটগ করে পানি খেয়ে নিল। তুরফাকে নিজের ডেস্কে দেখলে ফিরাতে সেখানে গেল জটফট করে। তুরফা, আহরার কি করেছে আপনার সাথে? তুরফা: জি। আগে বলুন, আহরার কি করল আপনার সাথে? বাজে কিছু। আল্লাহর রহমতে কোনো সুযোগ পায়নি উনি। আমায় বলবেন স্যার, উনি এই অফিসের কে? তুমি জানো না? বলুন। আমাদের কোম্পানির মালিক। যা ভেবেছি তাই। কি? কিছু না। যা আহরার কিছু করেনি এতেই যথেষ্ট। তুরফা: আমার কোনো বোন নেই, তোমাকে আমার খুব ভালো লাগে। আমার বোন হবে তুমি? ওকে স্যার। তবে আমায় স্যার নয় ভাইয়া বলবে আর তুমি করে ডাকবে। আচ্ছা ভাইয়া। আমার বোনটা। কাজ করো, কোনো দরকার হলে আমার কেবিনে যেও। আচ্ছা। ফিরাত চলে গেল। তুরফা মনে মনে বলল, ভাইয়া আমার দিন এখানে শুরু হওয়ার আগেই শেষ হয়েছে। ফিরাত আহরারকে দেখে চমকে গেল। কি অবস্থা একটুক্ষণেই হয়ে গেল। উস্খুস্কো দেখাচ্ছে তাকে। মনে হচ্ছে বিধ্বস্ত হয়ে আছে সে। এক নজরে তাকিয়ে আছে। চোখের পাতা পড়ছে না। মুখটা কেমন দেখাচ্ছে। ফিরাত দৌড়ে আহরারের কাছে গেল। আহরার? এই আহরার? আহরার কি হয়েছে তোর? হ্যাঁ ভাই, আহরার কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন? ও নয়, আমি ফেসেছি। কি বলছি সেই সব? আহরার ভাই, ঠিক আছিস তুই? না। কি হয়েছে ইয়ার? বুকে তীর বিঁধেছে। কি আবোলতাবোল বলছিস? আমি ওর রূপে ওর মায় মরেছি। আহরার দেখ, আমার কিন্তু এখন রাগ উঠছে। কিছুই বুঝতে পারছি না। আহরার ফিরাতের দিকে তাকায়। তুরফা। তো? তুরফা অর্থ বিরল বস্তু। আসলেই ও তাই। কি সব বকছিস তুই? ওর ফাইলটা কোথায়? কন্ট্রাক্ট পেপার ফাইলে আছে? না। আমার কেবিনে। নিয়ে আয়। কেন? যা বলছি তাই কর। নিয়ে আয় তাড়াতাড়ি। ফিরাত কথা মতো চলে গেল। আহরার ফাইল দেখে বলল, তুরফা, বিরল বস্তু। দুটোই পারফেক্ট। নড়চড়ে নয়। কিন্তু মিস তুরফা, আপনি আমার মনের ঘরে ঢুকে গেছেন। এখান থেকে এত সহজে যে আপনার ছাড় নেই। তুরফা একটু পর গটগট করে আহরারের রুমে ঢুকল, কোনো রকম অনুমতি ছাড়া। আহরারের সামনে এসে কাগজটা টেবিলে ফেলল। আহরার উঠে দাঁড়াল। এগিয়ে গিয়ে বলল, আপনার সাহস দেখে অবাক হচ্ছি তুরফা। আপনি আপনার বসের কেবিনে কোনো রকম পারমিশন ছাড়াই ঢুকে পড়ছেন? মুখটা একটু এগিয়ে দিয়ে বলল, আপনার সাহস খুব বেশি তাই না? যেখানে আমি এই অফিসে জবই করব না সেখানে কিসের বসো আর কিসের পারমিশন? আহরার দূরে গিয়ে বলল, কি বলতে চাইছেন? পেপারটা দেখুন। আমি রিজাইন লেটার দিয়েছি। আহরার হাসল দাঁত বের করে। হাসালে হৃদয়হরণী।
তুমি কি এখানে সাইন করার আগে সবটা দেখে করনি, নাকি ভুলে গেছ? তুরফা ভ্রুকুটি করে আহরারের দিকে তাকিয়ে বলল। মানে? আহরার ফাইলটা তুরফার সামনে ধপাং করে ফেলে দিয়ে বলল, জাস্ট সি। তুরফা কৌতূহল নিয়ে ফাইল উল্টাল। সবটা পড়ে অবাক হয়ে তাকায় আহরারের দিকে। আহরার রাজ্যজয়ের হাসি দিয়ে বলল, জি তুরফা, তুমি আমার আমার কোম্পানির সাথে 5 বছরের কন্ট্রাক্টে আছো। এই 5 বছরে তুমি চাইলেও এখান থেকে যেতে পারবে না। মানে আমি যতক্ষণ না বলবো ততক্ষণ এখানে জব করতে হবে তোমায়। তুরফা বুঝতে পারছে সে ভুল করেছে। মারাত্মকভাবে আসলেই সে ফেঁসে গিয়েছে। কি করবে সেটাই ভাবছে। হৃদহরণী, তুমি মন কোঠরে ঢুকে গিয়েছ। বের হওয়ার দরজা লক করা আমার অনুমতি ছাড়া অসম্ভব। রাগে তুরফার শরীর জ্বলে যাচ্ছে। ফুসফুস করছে সে। চোখ মুখ শক্ত করে তাকালো আহরারের দিকে। তুর এভাবে তাকিও না, মরণ হবে নিশ্চিত। তুরফা হনহন করে বের হয়ে গেল। আহরার মুচকি হাসল। কাজে কিছুতেই মন বসছে না তুরফার। কোনো বিপদে তাকে ফেলল আল্লাহ। এই রকম একটা মানুষের সাথে। ফিরাত একগাদা ফাইল নিয়ে আসল তুরফার ডেস্কে এনে বলল, তুরফা, মাই লিটল সিস্টার, ফাইলগুলি চেক করে আহরারের রুমে দিয়ে এসো। ফিরাতের চলে যাওয়ার পথে তুরফা ডাক দিল, ভাইয়া। বলো। আমি এই জবটা করব না। কেন, কি হয়েছে? তুমি আহরারকে ভয় পাচ্ছ? উনি বাঘ নয়, উনাকে ভয় পাব। উনার স্বভাব দেখো তুরফা, সবকিছুরই তো কারণ থাকে বলো। আহরার এমন ছিল না, ছোটবেলা থেকেই খুব ভালো ছিল। তবে একটা ঘটনা তাকে এমন করে দিয়েছে। আহরারের কাছ থেকে সাবধানে থেকো। আর তুমি চাইলেও এটা ছেড়ে যেতে পারবে না। তাই বলছি, আহরারের রাগ না উঠিয়ে কাজ করো। আর ওর থেকে দূরে থেকো। তবে আহরার ওমন হলেও ওর মন কিন্তু খুব ভালো। তুরফা বসে পড়ল। ভ্রুকুঞ্চন করে চিন্তা করল, কিসের কারণ, কি ঘটনা? আহরার মন দিয়ে তুরফার কথা ভেবে চলছে। নূরের মতো চেহারাটা চোখের পাতার মতো ভাসছে। ঠোঁটের কোনায় এক চিলতে হাসি নিয়ে আসল স্লান সেই হাসি। এমন সময় ফিরাতের দেখা। ভাই আহরার, কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি বেশি ভালো? আহরার জবাব দিল না, সে তখনও ভাবনায় বিভোর। ফিরাত এগিয়ে গেল। আহরারের শরীরে স্পর্শ করল। আহরার। হ্যাঁ। কিরে, কোথায় চলে গেলি? তুরফা, কে আমার চাই? মানে চাই? হোয়াট? ফিরাত যেন স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে। কিছু বলছে না। ইয়ার, ওই তুরফা কে আমার চাই? ওকে বিছানায় নয়, ওকে আমার লাইফে চাই। ওর মাঝে আলো আছে, নূরের মতো। ও আমার লাইফটাকে নিজের আলো দিয়ে আলোকিত করবে। আই ওয়েন্ট তুরফা। হোয়াট ইভার? কি? ভাই আহরার, আর ইউ ওকে? ইয়েস, আই এম অলরাইটা। কি বলছিস, কি যাতা? ইয়ার রিয়েলি, আই ওয়েন্ট তুরফা ইন মাই লাইফ। ভাই আহরার, তুই আবার প্রেমে পড়িসনি তো? কি রে ইয়ার? আই ডোন্ট নো। আই জাস্ট ডোন্ট নো। ওই মহিলা আমার জীবনটা বরবাদ করে দিয়েছে। সব হাসি, সুখ, ভালোবাসা, প্রেম কিছুই বুঝতে পারিনি আমি। আমি জানি না কিছু। আমার তুরফা চাই। এবং চাই। তুই ড্রিঙ্ক করিসনি তো? এবার ফিরাতের কথায় রাগ হল আহরারের। চোখ মুখ এক করে বিরক্তি নিয়ে বলল, কেন, কি প্রবলেম?
এই যে যা যা বলছিস, আমার এটাই মনে হচ্ছে। তোর মতো প্লেবয়ের মুখে একটামাত্র মেয়ে, ওর প্রতি আমি একটা অদ্ভুত টান অনুভব করি। ফিরাত আর কিছু বলল না, বলতে পারল না। এতটা সিরিয়াসের আগে কোনো দিন কারো জন্যে হয়নি আহরার। এভাবে এতটা চিন্তা করো জন্যে করা হয়নি তার। আহরার কি আসলেই মেয়েটাকে নিয়ে ফিরাত ভাবতে পারলটা প্রশ্ন বা প্রশ্নের উত্তরটা? মনন হয়ে সে চুপচাপ বের হয়ে গেল। আহরারও ডাক দিল না ফিরাতকে, বা ফিরাত যে চলে গিয়েছে সেদিকে তার বিন্দুমাত্র ভাবনা নেই। তার ভাবনার জগতে এখনো তুরফা অস্তিত্বশীল। আহরারের মন ছটফট করছে। বসা থেকে উঠে দাঁড়ালো ফাইল নিয়ে। উকি দিল তুরফার ডেস্কে, কিন্তু তার রুম থেকে তুরফাকে বেশি দেখা যায় না। সামনের আরও ডেস্কের জন্যে আহরার আরও ছটফট করতে লাগল। ডেস্কে কল দিল। তুরফা ধরল। জি। তুরফা, আমার কেবিনে আসুন। জদলি। কোনো দরকার? অবশ্যই। দ্বিতীয়বার যেন কল দিতে না হয় আপনাকে। আহরার কল কাটল। তুরফা প্রচণ্ড বিরক্তি নিয়ে উঠে দাঁড়াল। ইচ্ছা না থাকলেও এখন অনেক কিছুই করতে হবে। বন্দি কারখানায় সে আসব? বা আপনি তো দেখছি পারমিশন নিতেও জানেন। তুরফা কিছু না বলে রুমে ঢুকল। আমি কি আপনায় পারমিশন দিয়েছি রুমে আসার? আপনি জিজ্ঞেস করেছেন তাই দেখালাম। কি বলবেন বলুন। আহরার একটু চুপ থেকে বলল, বসুন। ঠিক আছি। এত তেজ কেন আপনার মিস হৃদহরণী বলবেন? মুখ সামলে কথা বলুন। ওকে তুর যাও, চুপ করে বসো। লোকটাকে একটুও সহ্য করতে পারে না তুরফা। ব্যবহার, কথা বলার ধরন, অভদ্রতা তার একটুও পছন্দ নয়। মুখ তেতবিরক্ত করে সে চেয়ার টেনে বসল। আহরার তার পাশে গিয়ে দাঁড়াল। মিস হৃদহরণী, আপনি একটু বেশি বেশিই করেন না? আপনার দরকারি কথা কি আছে? আমার উত্তর দিন। এমনটা কি মনে হয় না আপনার? না। আমি বুঝি কখন কি করতে হবে আর কার সাথে কি ব্যবহার। তুরফা, জানেন আপনার নামের অর্থ? বিরল বস্তু। সচরাচর দেখা যায় না এমন। কদাচিৎ এমন কিছু দেখা যায়। আসলেই আপনি তেমন। আপনি হয়তো একটাই তুরফা। আপনি থাকছেন কোথায়? অবশ্যই আমার বাসায়। অবশ্যই আমি সেটা জানি। জায়গাটা কোথায়? বাসা যেথায় সেথায়। জায়গার নামটা তো নিজ মুখে বলবে। কোনো প্রয়োজনই নেই। তুমি জানো তোমার এই জিনিসটাই আমার পছন্দের। আজ পর্যন্ত ভয়, আমার চোখ ঘুরানো দেখে কোনো মেয়েটু শব্দটা করার সাহস পর্যন্ত পায়নি, আর সেখানে তুমি আমার মুখের উপর কথা বলতে পারো, আমার কথা অমান্যও করতে জানো। ভয় বিন্দু পরিমাণ পাও না তোমার ওগুলি আমার হৃদয়ে লেগেছে। তোমার এটিটিউডটাই জাস্ট লাইক ইট। আমি সত্যিই তোমাকে চাই। তুরফা রাগে এবার দাঁড়িয়ে পড়ল। আহরার ব্যস্ত হয়ে পড়ল। আরে বসো বসো। এখনো তো কথাই শেষ হয়নি হৃদহরণী। আমি আসছি। নো। তুরফা কিছু না বলে হনহন করে চলে গেল। আহরার দাঁড়িয়ে থেকে বিড়বিড় করল, আমি ভালো করেই জানি তুমি এমন করছো যেন আমি নিজ থেকেই তোমাকে এখান থেকে মুক্ত করে দেই। কিন্তু তা হবার নয় হৃদহরণী। অফিস টাইম চলছে। তুরফা ফাইল শেষ করে লম্বা একটা ক্লান্তির নিঃশ্বাস ফেলল। সেগুলি হাতে নিয়ে চলল ফিরাতের রুমে। কেবিনে যাওয়ার আগেই ফিরাতকে পেয়ে গেল তুরফা। সে একজনকে কাজ দেখিয়ে দিচ্ছে। তুরফা বলল,
ভাইয়া ফাইলগুলি। ফিরাত তাকালো তুরফার দিকে। বলল, তুমি এগুলি আহরারের রুমে রেখে এসো। ওর সাইন পেয়ে গেলে আমি ওগুলি ব্যাংকে পাঠিয়ে দিব। কিন্তু তুরফা বোন আমার, আমি তো ব্যস্ত, তুমি দিয়ে এসো প্লিজ। হুম। তুরফা উপায় না পেয়ে আহরারের রুমের দিকে এগিয়ে গেল। গা তার ঘিনঘিন করছে, সহ্যই করতে পারে না লোকটাকে। দরজার কাছে গিয়ে, আসব। আহরার তখন ল্যাপটপে কাজ করছিল। না তাকিয়েই জবাব দিল, ইস কামিং। সুরেলা কণ্ঠস্বরটা তার খুবই চেনা ঠেকল। ল্যাপটপ থেকে চোখ নিয়ে সামনে তাকাল। তারপর দরজার দিকে। তার হৃদয়হরণী এসেছে। ল্যাপটপটা হাত দিয়ে সরিয়ে দিল। চেয়ার থেকে উঠে বলল, মিস তুরফা আহরারের কেবিনে। ফাইলগুলি দেখে নিবেন। ওখানে রাখেন। তুরফা চুপ করে ফাইল রেখে দিয়ে চলল। আরে আমি কি আপনাকে যেতে বলেছি? বলুন। বসুন ওখানে। তুরফা কথা বাড়াল না। মুখ বন্ধ করে চেয়ারে বসল। আহরারও গিয়ে নিজের চেয়ারে বসল। পলকহীনভাবে তার হৃদয়হরণীকে দেখল কয়েক মিনিট। তুরফা রাগে উঠে দাঁড়াল। আরে আরে, চুপ করে বসো বলছি। তুরফা দাঁত কিরিমিরি করে বসল। আহরার ফাইলগুলি হাতে নিয়ে দেখার ফাঁকে ফাঁকে তুরফা দেখল। একটা ফাইল তুরফার দিকে এগিয়ে দিয়ে বলল, জাস্ট সি। আপনার এই একটা ভুল কোম্পানির অনেক ক্ষতি করে দিতে পারে। কাজ করার সময় আমার কথা না ভেবে মন দিয়ে কাজ করবেন। এই কথা শুনে তুরফার রাগে কটমট করছে। দুনিয়াতে আর কোনো পুরুষ মানুষ নেই যে এমন অভদ্র লোকের কথা আমি ভাবব। কথাটা মনে মনে আওয়াতে লাগল সে। কিন্তু মুখে বলল অন্য কথা। আমি কম্পিউটার বা রোবট নই যে নির্ভুল কাজ করব। মিস্টেক হতেই পারে। যেখানে কম্পিউটার বা রোবটও মাঝে মাঝে ভুল করে বসে। কথা শেষ করে সে ফাইল নিয়ে উঠে দাঁড়াল। পা বাড়ানোর আগেই আহরার বলল, কোথায় যাচ্ছেন আপনি? ভুল সংশোধন করতে। এখানে বসে করুন। আমার ডেস্ক আছে। আমি এখানে করতে বলেছি। তুরফা চুপ করে চলে যেতে চাইলে আহরার উঠে তার কাছে গেল। আমি এখানে বসে কাজ করতে বলেছি তোমায়, তার মানে এখানেই করবে তুমি। আমার ডেস্ক এটা নয়। সো হোয়াট? আমি বলেছি এখানে কাজ করবে মানে এখানেই করবে। আন্ডারস্ট্যান্ড? যাও। আহরারের লাল বড় বড় চোখ দেখে তুরফাও একটু ধমে গেল। চুপ করে চেয়ারে গিয়ে বসল। আহরারের কাছ থেকে কলমটা কেড়ে নিয়ে ফাইল দেখা শুরু করল তুরফা। আহরার ল্যাপটপ নিয়ে বসলেও আর চোখে তুরফার দিকেই তাকিয়ে আছে। কি চোখ, যেন এক সাগর অতল। কি মায়াবী সেই চাওনি। চোখ ধাঁধালো সৌন্দর্য, যেন এক রাসমোহ। আহরার চুপ করে বসে দেখছে। এই নিন শেষ। শুনছেন? হ্যাঁ, কমপ্লিট। ও, বসো দেখছি। আহরার ফাইল দেখে বলল, হুম, সব ঠিক আছে। বসো, কফির অর্ডার দেই। লাগবে না। লাগবে। তুরফা বরাবরের মতো চুপ করে চলে গেল। আহরার হতবাক হয়ে চেয়ে রইল। আমার কথার অবাধ্য হওয়া? দেখে নিব হৃদয়হরণী। তুরফা ফিরাতের কাছ থেকে কিছু ফাইল নিয়ে নিজের ডেস্কের দিকে যাচ্ছিল, হঠাৎ কারো সাথে ধাক্কা খায়। ফাইল নিজে পড়ে। সামনের ব্যক্তিটি ব্যস্ত হয়ে পড়ে ফাইল তুলতে। তুরফা না তাকিয়ে ফাইল তুলছে। আমি দুঃখিত। আসলে তেমন খেয়াল করিনি। দুঃখিত। সামনে তাকিয়ে তুরফা দেখল একজন পুরুষ। দেখতে মন্দ নয়, খুব সুন্দর।
মুখে একটা মিষ্টি হাসি। তুরফা এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। ফাইল তুলতে ব্যস্ত হল। লোকটা কয়েকটা ফাইল তুরফার দিকে এগিয়ে দিয়ে হেসে হেসে বলল, আমি মিহির। আপনার নাম জানি না, তবে আপনি আর আমি একই দিনে এখানে জয়েন্ট হয়েছি। আমি আপনাকে দেখলেও হয়তো আপনি আমায় দেখেননি। হতে পারে। বলেই তুরফা হনহন করে চলে গেল, মিহিরকে কিছু বলার সুযোগ না দিয়েই। একটুও দাঁড়ালো না বা পিছন ফিরে তাকালো না। এহেন ব্যবহারে মিহির খুব অবাক হল। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল সেই যুবতীর দিকে। তুরফা ডেস্কে কাজ করছে। এমন সময় তার ডেস্কের সামনে একজন এসে হাজির। এই যে ম্যাম, ফাইলগুলি দেখুন। তুরফা কণ্ঠ শুনে মাথা তুলে তাকাল। কিসের ফাইল? জবাব দিল, ফিরাত স্যার দিয়ে পাঠিয়েছে। এগুলি দেখে বসের কাজ থেকে সাইন করিয়ে আনবেন। রেখে যান। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারে না এই অধম? আমি তুরফা। ও। মিহির একটু চুপ থেকে আবার বলল, তুরফা, আপনি আমার থেকে ছোট হবেন, আমি কি তুমি করে বলতে পারি না? তুরফা এমন প্রশ্ন শুনে মিহিরের দিকে মাথা তুলে তাকাল। কয়েক সেকেন্ড স্থির দৃষ্টি রেখে আবার নামিয়ে নিল চোখ, কিন্তু কোনো কিছু বলল না। মিহিরও একটু চুপ থেকে আবার বলল, তুমি মানে আপনি কিন্তু বেশ থমথমে মানুষ। চুপচাপ, কারো সাথেই বেশি কথা বলেন না। একা থাকতেই বেশি পছন্দ করেন। তুমি করই বলতে পারেন। মিহির কিছু বলল না, তবে মুচকি হাসল। মনে মনে হয়তো খুশি হল। তুরফা কে আর কিছু বলল না, না বলেই চলে গেল। তুরফা সেদিকে এক বিন্দুও ভ্রুক্ষেপ করল না। নিজের মতো আবার কাজ শুরু করল। আহরার অফিসে এসে আগে তুরফার ডেস্কে নজর দিল। মাথা নিচু করে কাজ করছে। আহরার গিয়ে 2 মিনিট সেখানে দাঁড়িয়ে রইল। তুরফা খেয়ালও করল না। আহরার দাঁড়িয়েই রইল। অন্য সব স্টাফরা হা করে তাকিয়ে আছে। সবকিছু নীরব, কোনো শব্দ নেই। বিষয়টা খেয়াল করে তুরফা পাশ ফিরে তাকাল। সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সামনে তাকাতেই আহরারকে দেখল, বিমুগ্ধ হয়ে তাকে দেখছে। তুরফার চোখ আহরারের দিকে যেতেই আহরার এক গাল হেসে দিল। হেসে মাথা ঝাঁকিয়ে চুপ করে নিজের কেবিনে চলল। সবাই তখনও অবাক হয়ে দেখছিল। তুরফা আগা মাথা কিছুই বুঝল না। শুধু চোখ বড় করে হা করে তাকিয়েছিল বোকার মতো। ফিরাত এসে সবাইকে যার যার কাজ করার নির্দেশ দিল। একবার তুরফা দিকে তাকিয়ে কি মনে করে খুশি হল। তারপর চলে গেল। ফিরাত নিজের কেবিনে বসে আছে, অথচ তার মনটা অন্য জায়গায় পড়ে আছে। অস্থিরতা কাজ করছে। কাজে মন বসাতে পারছে না। এতদিনের ব্যস্ততায় একবার তার চাঁদকে দেখা হয়নি তার। আর ঠিক থাকতে পারছে না। আজ যদি দেখা না হয় তবে মনে হচ্ছে তার দমটাই বন্ধ হয়ে যাবে। না, আজ একবার দূর থেকে হলেও দেখতে হবে। নিজে নিজেই বলে একটা নিঃশ্বাস ফেলল জোরে। গা হেলিয়ে দিল চেয়ারে। মনের অসুস্থতা এখন শরীরে ছেড়ে যাচ্ছে বিষের মতো। মিহির তুরফার ডেস্কে গিয়ে দাঁড়াল। মোডাম তো দেখি আমাকে দেখছেই না। কখন এলাম? তুরফা মাথা তুলে মিহিরকে দেখে ভাবল, এড়িয়ে চলেও লাভ হয় না। কি হল? আপনি কি মানুষ দেখলে ভয় পান? না। বলুন কি বলবেন। আমি না মন পড়তে পারি। বলি, তুমি এখন কি ভাবছ? তুরফা ভ্রু কুঁচকে তাকাল। তুমি নিশ্চয় এটা ভাবছ যে আমি এত বেহায়া কেন, গায়ে পড়া কেন? তুমি কথা না বললেও আমি কেন তোমার সাথে এসে এসে কথা বলি?
তাই না? তুরফা আনমনে হেসে দিল। সাথে মিহিরও। ওদিকে পেছনে থেকে একজন হুঙ্কার দিয়ে উঠল। প্রচণ্ড চিৎকারে পরিবেশ থমথমে হয়ে গেল। সবাই চুপ, নীরব, মুখে কথা নেই, ভয়ে আর্স্ট হয়ে আছে। তুরফাও বেশ ভয় পেল। কেঁপে উঠল গর্জনে। উঠে দাঁড়াল। মিহির কৌতূহলে ভ্রুযুগল এক করে পিছন ফিরে তাকাল। এমন করে কে চিৎকার দিল তা দেখার জন্যে। আহরারকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সবার মতো সেও ভয় পেল। তুরফা পরখ করছে আহরারকে। কি রাগী চোখ, লাল টকটকে চোখ, দাঁত কিরিমিরি করছে, মাথার পাশের রগটা দপদপ করছে দেখাই যাচ্ছে। জোরে নিঃশ্বাস ফেলছে। যেন বিকৃত ভয়ঙ্কর এক চেহারা। তার মনের ভেতরেও এক ভয়ের বাসা বেঁধেছে। এ কারণেই হয়তো গলা ভেতর থেকে শুকিয়ে আসছে। আহরার প্রচণ্ড রেগে ধেয়ে আসল এদিকে। মিহিরের দিকে আগুন এক দৃষ্টি নিক্ষেপ করল। সংকুচিত হয়ে মিহির মাথা নোয়াল। তুরফা নিশ্চুপ দাঁড়িয়ে আছে। হেই ইউ। আহরার রাগে ফেটে যাচ্ছে, ঠিকভাবে কথাও বলতে পারছে না। কাজ নেই? আনসার মি, কাজ নেই? শেষের কথাটা এত জোরে চিৎকার করে বলেছে আহরার সবার কানের পোক নড়ে গিয়েছে। বাকিদের সাথে তুরফাও ভয় কাপল। সব কিছু থমথমে। এত জোর চিৎকার করল যেন দেওয়াল বেদ করেছে। পিন্তল নীরবতা চারিদিক ছেয়ে গেল। মিহির কাপা কাপা গলায় বলল, আসলে স্যার। জাস্ট শাট আপ স্কাউন্ড্রেল। আউট, আইসে আউট। সবাই সবার কাজে যাও। নাও ফাস্ট। ভয় সবাই তাড়াতাড়ি চলে গেল নিজের ডেস্কে। তখনও সবার ভেতর কাঁপছিল। মিহির অপমান বোধ করে সেও আস্তে আস্তে চলে গেল। তুরফা সবার মতো আহামরি ভয় না পেলেও খুব ভয় পেয়েছে। হয়তো সবার মতো নয়। এবার আহরার তুরফার দিকে তাকাল। দৃষ্টিতে সে কি ঝাঁজ। ঝলসানো দৃষ্টি যাকে বলে। তুরফা আপনা আপনি শুকনো ঢোক গিলল। আহরার এক দৃষ্টিতে তাকিয়ে থাকল তার দিকে। তারপর কয়েকটা ঘন নিঃশ্বাস ফেলে তুরফার হাত ধরল। তুরফার আত্মা কলিজা পর্যন্ত শুকিয়ে এল। এতক্ষণ সবাই যতটা না ভয় পেয়েছে, তুরফা এখন তার চেয়ে 1000 গুণ বেশি ভয় পাচ্ছে। আহরার টানতে টানতে শক্ত হাতে তুরফাকে নিয়ে নিজের কেবিনের দিকে এগিয়ে গেল। ফিরাত চেয়েও আহরারকে কিছু বলতে পারল না। সে স্পষ্টই বুঝেছে আহরার ভয়ঙ্করভাবে রেগে আছে। বলতে গিয়েও চোখ মুখ দেখে থেমে গেল। কিন্তু ভয় লাগছে তার মায়ের পেটের না হলেও আপনের মতো বোনের জন্যে। তবে এটা সে ভালো করে বুঝতে পেরেছে আহরার এবার তুরফা মেয়েটাকে নিয়ে একটু নয় খুব বেশি সিরিয়াস। আর এটাও ভালো লেগেছে তার আহরার কয়েকদিন ধরে ঠিকমতো অফিস তো করছেই, সাথে মেয়েদের সাথে বিছানায় যাওয়াটা টোটালি অফ আছে। তা হয়তো একটা মেয়ের জন্যেই সম্ভব। তুরফা তো ইনডাইরেক্ট আহরারকে অনেকটা ঠিক করে দিয়েছে। তবে কি আহরারের দিন ঘুরল বলে? কোথায় যেন ফিরাত একটু শান্তির বাতাস পাচ্ছে। আহরার রেগে মেগে তুরফাকে নিয়ে কেবিনে নিয়ে ফেলল। সাথে সাথে রুমের দরজা লক করে দিল। তুরফার দিকে একটু একটু করে এগিয়ে আসতে লাগল। তুরফা পিছিয়ে যাচ্ছে, তবুও তার কলিজা, ভেতরের সবকিছু একদম শুকিয়ে চৌচির হয়ে আছে। শরীর কাঁপছে আহরারকে এভাবে এগিয়ে আসতে দেখে। এমনিতেই উনি যেমন, আর এখন ভেবেই ভেতর আত্মা তার হু হু করে উঠল। তুরফা কিছু বলার আগেই আহরার লম্বা 2 পা এগিয়ে দিয়ে তুরফার একদম কাছে চলে আসে। নেকাবের উপরই গাল জোড়ো শক্ত করে চেপে ধরল আহরার। চোখ বড় করে বের করে দিয়ে দাঁতে দাঁত কাটছে আর বলছে, তোর সাহস কি করে হয়? অফিসে বসে আমার সামনে অন্য কোনো ছেলের সাথে কথা বলিস তুই?
হাউ ডেয়ার ইউ? আমার সাথে বেড শেয়ারের কথা বলেছিলাম বলে ফুলে ফেটে উঠেছিলি আর এখন অন্য ছেলেদের সাথে হেসে কথা বলি, সেই তোর নীতি? তুই ওই ছেলেটার সাথে হেসে কথা বলেছিস তুরফা? তুরফার খুব লাগছে, চোখ টলমল করছে পানিতে। আহরারের হাত ছাড়ানোর চেষ্টা করেও পারছে না। আহরার আরো শক্ত হাতে ধরল তুরফার গাল। ফারদার যদি দেখি এমন কিছু, তুই কোনো ছেলের সাথে কথা বলছিস, হাসছিস বা অন্য কিছু, তুরফা দেখে নিস আমি তোকে মেরে ফেলব। তুরফা শুধু আমার, শুধুই আমার। তুরফা আমার হৃদয় ছুরি করেছে, ও আমার হৃদয়হরণী। শুনেছিস তুই হৃদয়হরণী? আহরার ছেড়ে দিল তুরফার গাল। তুরফা গুটিয়ে গিয়েছে ভয়। বরফ যেমন করে জমে যায় তেমন কাঁপছে, শ্বাসটা নিতে পর্যন্ত পারছে না। আহরারের আড়ালে চোখের 2 ফোঁটা পানি ফেলে দিল। গালগুলি প্রচণ্ড ব্যথা করছে কারণ খুব শক্ত হাতে ধরেছিল। আহরার 1 গ্লাস পানি এগিয়ে দিল তুরফা দিকে। হৃদয়হরণী, পানিটা বসে খেয়ে নিন। কি হলো? খেয়ে নিন। তুরফা অবাক হয়ে দেখছে লোকটাকে। উনি কি পাগল নাকি বদ্ধ উন্মাদ? এই মাত্রই না তুই তুকারি করল, এখন সোজা আপনিতে চলে গেল। তুরফা অবাক নয়নে দেখছে তার সামনের অদ্ভুত মানুষটিকে। আহরার আর কিছু বলল না। এক হাতে তুরফাকে নিজের চেয়ারে ঠেলে নিয়ে গিয়ে বসাল। পাশে দাঁড়িয়ে বলল, খেয়ে নাও তোর, প্লিজ রাগ করো না। রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। কিছু মনে করো না প্লিজ তোর, আমার পানিটা খেয়ে নাও। এবার তুরফা আরও অবাক হলে, কিন্তু বুঝল এই লোকের সমস্যা আছে, হয়তো মাথা খারাপ, নয়তো অতিরিক্ত রাগ তাকে গ্রাস করে নেয়। তুরফার এবার আরও ভয় হতে লাগল, কিন্তু তবুও সে চুপচাপ বসে রইল। আহরার পানিটা এগিয়ে দিয়ে বলল, কি হলো? পানিটা খেতে বললাম না তোমায়। ধমকে তুরফা চমকে উঠল। আস্তে করে নেকাবটা খুলল। সাথে সাথে খেয়াল করল আহরার নিচে ফ্লোরে বসে আছে। তুরফা হতবাক হল। আহরার মুগ্ধ হয়ে দেখছে তার মুগ্ধকারিণীকে। পলক পড়ছে না তার। তুরফার খারাপ লাগতে শুরু হল। কেমন যেন লাগছে। তাড়াতাড়ি করে পানি খেয়ে নেকাব লাগাতে লাগল। আহরার শান্ত ধারালো স্বরে বলল, তুমি আমার নূর। তুরফা বিস্মিত চোখে তাকাল। খুব জলদি করে নেকাবটা লাগিয়ে উঠে দাঁড়াল। সাথে আহরারও। তার দিকে একটু ঝুঁকে আহরার বলল, লজ্জা পেলেন বুঝি হৃদয়হরণী? তুরফার এখন ভয়ের সাথে রাগও হল। রাগের পরিমাণটা কম ভোতা, তবুও আগুন নিবু নিবু জ্বলছে। তুরফা পাশ কাটিয়ে যেতে চাইলে আহরার বাধা দেয়। আমার জবাব? কাজ আছে, পরেও করা যাবে। কথা বলা যায় না? আমাকে একটু সময় দিল কি হয়? আগুন এবার ধপ করে জ্বলে উঠল। তুরফা ঠোঁটজোড়া এক করল। কিটকিট করছে। এভাবে হুটহাট আমার ডাকবেন না কাজ ছাড়া। আশা করি বুঝতে পেরেছেন। তুরফা এটা বলে চলে যেতে চাইলে আহরার সামনে হাত মেলে দাঁড়ায়। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তুরফার কোমর টেনে কাছে আনে। তুরফা ভয় আর আর্স্ট হয়ে থাকতে পারল না। কোনো রকম জোর করে আহরারকে ধাক্কা দিয়ে সরাল। সেদিনের মতো আবার ঠাসস করে কর চর বসিয়ে দিল। চোখ দিয়ে গলগল করে কেন যেন পানি এলো। তাড়াতাড়ি করে রুম থেকে বের হয় তুরফা। আহরার স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। পরে হুঙ্কার দিয়ে উঠল। রাগে কটমট করছে। দেওয়ালে সজোরে ঘুষি দিল কয়েকটা। রাগ কমছে না তার। কোট হাতে নিয়ে গটগট করে চলে গেল আহরার অফিস থেকে। কাউকে কিছু বলল না।
ফিরাত পেছনে থেকে ডাকল, কিন্তু আহরার তার দিকে না ফিরে তাকিয়েছে আর না কোনো জবাবা দিয়েছে। এমনকি তুরফার দিকে পর্যন্ত তাকায়নি। তুরফা হা করে তাকিয়ে দেখল আহরারের যাওয়া। একবার আর চোখে আশপাশ তাকিয়ে নিজের জায়গায় বসল। মনটা অস্থির লাগছে কাজ করতে, তবুও নিজেকে নিজের জায়গায় স্থির করে বসিয়ে রাখার চেষ্টাটা করছে। আহরার নিজের রুমে বসে একের পর এক গ্লাস মদ শেষ করছে, সাথে সাথে সিগারেটের অনর্গল ধোঁয়া। বুকের ভেতর কষ্ট লাগছে, তার জ্বলছে খুব। অতীত বর্তমান সবকিছু তাকে পুড়াচ্ছে। তার নিঃসঙ্গ জীবনটার আকুতি ভেসে উঠছে। ভেতরে খা খা শূন্য লাগছে। গ্লাসটা ঠিলো মেরে ভেঙে ফেলল। কাচের টুকরোগুলি ঝনঝন করে এদিক ওদিক ছড়িয়ে পড়ল। চিৎকার করে কেঁদে কেঁদে বলল, আমার জীবনটাই কেন কষ্টের? কেন আল্লাহ? কেন এমন নিঃসঙ্গ ছন্নছাড়া জীবন দান করলে আমায়? কি দোষ ছিল ছোটবেলায় আমার? কেন একা থাকতে হয়েছে? কেন আমি এখনো একা? কাচের টুকরোর মতো কেন আমার জীবনটা ছড়িয়ে ছিটিয়ে দিল? কেন জীবনে আমার এত অস্থিরতা? আমি স্থির জীবন চাই, ছন্নছাড়া নয়। কাচের টুকরোর মতো জীবন চাই না আমি। আমি তো জর্সর হওয়া দলা পাকানো একটা কাচের জিনিসের মতো জীবন চেয়েছি তোমার কাছে, যা দিয়ে আমার প্রয়োজন মিটবে, সবসময় আমার দরকারে কাজে আসবে, আমার সঙ্গী হবে, যেটা পরিপূর্ণ, মিশ্রণ, কোমল ও অতি নরম হবে। জীবন নদী কখনো একভাবে চলে না। কত বাঁধ, প্রতিঘাত, ঝড় পুহিয়ে তাকে নিজের গতিতে চলতে হয়। জীবন নদীর স্রোত বহমান, কখন খরস্রোতা তো আবার কখনো শান্ত। আমাদের জীবন নদীও তার নিজ গতিতে কখনো প্রবল স্রোতে তো কখনো শান্ত রূপের কলকল গতিতে চলে। তুরফার মনটা আজ কেমন যেন লাগছে, অস্থির লাগছে। ঠিক থাকতে পারছে না, কাজেও মন বসাতে পারছে না। অদ্ভুত অস্থিরতা তাকে অশান্ত করে তুলেছে। আজ তাড়াতাড়ি চলে যাবে বলে ফিরাতের কেবিনে গেল সে। ফিরাত তখন কাজে ব্যস্ত। আসবো ভাইয়া? তুরফা, আসো। তুরফা ছোট ছোট পায়ে এগিয়ে গেল ফিরাতের কাছে। বলল, ভাইয়া আমার একটু দরকার ছিল, মানে ভালো লাগছে না। আমি বাসায় চলে যেতে পারি? কেন, কি হয়েছে? শরীর খারাপ? এমনি কিছু। ভালো লাগছে না আমার। আমি কাল এসে সব ফাইল দেখে দিব। প্লিজ ভাইয়া। আরে ওভাবে বলতে হবে না। চলো, তোমার শরীর খারাপ লাগলে আমি ড্রপ করে দেই। না ভাইয়া, লাগবে না। আমি কিছু করে চলে যাব। বুঝেছি, চলো। আমারও একটু দরকার আছে। তুরফা আর কিছু বলল না। গাড়ি চালাচ্ছে ফিরাত। পেছনের সিটের বসে আছে তুরফা। নিজের অস্বস্তির জন্যেই সামনে বসেনি। ফিরাত তেমন কিছুই বলেনি। গাড়ি ড্রাইভ করতে করতে ফিরাত প্রশ্ন ছুড়ল, বাসায় কে কে আছে তুরফা? তুরফা রাতটা ক্যাচ করে উঠল। মনটা আরো হু হু করে উঠল। কি বলবে? তার তো কেউ নেই দুনিয়াতে। মা জন্মের সময় মারা গেল। 10 বছর বয়সে বাবাকে হারালো। তার মর্মান্তিক জীবন কাহিনী কাউকে বলতেও কষ্টে তার বুকে চির ধরে। ভেতরটা কষ্টের নোনা পানিতে হাবুডুবু খায়। তুরফা চুপ করে মাথা নিচ দিকে দিয়ে বসে আছে। মুখে কিছু বলছে না। তাকে এভাবে থাকতে দেখে ফিরাত আবার জিজ্ঞেস করল, কি হলো তুরফা? কি হয়েছে? তুরফা, আমার কেউ নেই ভাইয়া। এটা শুনে ফিরাত ঘ্যাচ করে গাড়ি কষেছে। কৌতূহল তার মুখের কোনায় কোনায়।
জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েই আছে তুরফা দিকে, কিন্তু কিছু বলতে পারল না। জি ভাইয়া। নেই মানে? আমি খুব ছোটবেলায় আম্মু আব্বুকে হারিয়েছি। উনারা আমায় অনেক বছর আগে একা ফেলে চলে গিয়েছেন। কথাটা বলার সময় তুরফার গলা লেগে আসছিল। দলা পাকা কান্নার জন্যে গলা দিয়ে কথা বের হচ্ছে না। তুরফার প্রতি মায়া, টান দ্বিগুণ বেড়ে গেল ফিরাতের। মায়া ও স্নেহের হাত রাখল তুরফার মাথায়। চিন্তা নেই, তোমার বড় ভাই আছে আজ থেকে। তুরফা বিস্ময়কর চোখে তাকালো ফিরাতের মুখের দিকে। ফিরাত একটু হাসল। তুরফা কাঁদো কাঁদো গলায় বলল, ছোট থেকে মানুষ আমি আমার মামা, মামুনির কাছে। থাকো কি উনাদের কাছেই? না, উনাদের থেকে আলাদা আছি 2 বছর হবে। ভ্রু কুঁচকে ফিরাত প্রশ্ন করল, কেন? লেখাপড়ার জন্যে 2 বছর আগে আসতে হয় এখানে। তারপর 1 বছর ভার্সিটিতে চলে গেল, আরেক বছর টিউশনিতে। এখন তো জবেই আছি। কথাটা শেষ করে তুরফা নাক টান দিল। তাহলে এখন কোথায় আছো? একটা ফ্রেন্ডের সাথে। ফিরাত আবার সামনের দিকে ফিরে গাড়ি স্টার্ট দিল। চালাতে চালাতে বলল, ভালো। তবে সমস্যা হলে এই ভাইকে বলবে ইনশাল্লাহ চেষ্টা করব কিছু করার। তুরফা শান্তির হাসি দিল। শুনেছ তো? জি ভাইয়া। যেতে যেতে একটা স্কুলের সামনে আসতেই আবার দাঁড় করাল গাড়ি। তুরফা তোমার বাসা কি এখান থেকেও দূরে? কেন ভাইয়া? না আসলে। কি? স্কুলে একটু দরকার ছিল আমার। আপনার কেউ পড়ে এখানে? না মানে, আসলে আমার পরিচিত একজন এখানে পড়ায়। ওর সাথে একটু দেখা করার দরকার ছিল। তুরফা ঘড়ি দেখল, 342 বাজে তখন। বলল, আমার বান্ধবীও এখানে পড়ায়। বাসা এখান থেকে বেশি দূর নয়, 5 মিনিট লাগবে। চলুন স্কুলে যাই। আপনার পরিচিত মানুষটার সাথেও দেখা করে নিবেন আর আমিও আমার বান্ধবীকে নিয়ে বাসায় যাব। গুড আইডিয়া। চলো। চলুন। ফিরাত আর তুরফা গাড়ি থেকে নেমে স্কুলের দিকে এগিয়ে গেল। মাঠের কাছে যেতেই তুরফা তার বান্ধবীকে দেখল। হাসি মুখে এগিয়ে গেল তার দিকে। ফিরাত অন্যদিকে বেখেয়ালিভাবে তাকিয়েছিল। আশপাশে তার পরিচিত মুখটা খুঁজছিল। তুরফা গিয়ে তার বান্ধবীকে জড়িয়ে ধরে গালে চুমু দিল। ফিরাত তাকিয়ে দেখে চমকিয়ে গেল। বিস্মিত নয়নে চেয়ে রইল তুরফার বান্ধবীর দিকে। কারণ এটা মুনতাহ। তার মুন, চাঁদ। হা হয়ে দেখছে তাকে। ধ্যানজ্ঞান সব বিলুপ্ত প্রায়। চোখের পলক পড়ছে না। তুরফা ফিরাতের দিকে গেল। এভাবে তাকিয়ে থাকাতে তুরফাও অবাক হল। ভাইয়া, ভাইয়া। তুরফার জোরে কথা বলাতে ফিরাত নিজের মাঝে ফিরল। এখনও অবাক হয়ে দেখছে তার চাঁদকে। ফিরাত মুনতাহকে চাঁদ বলেই ভাবে। মুনতাহ ফিরাতকে দেখে কপাল কুঁচকে নিল। অনেকটা রাগ নিয়ে তুরফার দিকে তাকাল। উনি আমাদের কোম্পানির ম্যানেজার। আর আমার ভাইয়া। বলেই হাসি দিল। মুনতাহকে রাগীভাবে তাকিয়ে থাকতে দেখে তুরফা অবাক হল। কিছুই বুঝল না দুজনের হাবভাব দেখে। একবার মনের দিকে তাকায়, তো আবার ফিরাতের দিকে। ফিরাত হঠাৎ বলে উঠল, মুনতাহ। তুরফা অবাক হল, কিন্তু মুনতাহ নয়। মুখ হা করে জিজ্ঞেস করল, ভাইয়া আপনি চিনেন ওকে? তুই এখানে উনাকে নিয়ে এলি কেন তুরি? উনার পরিচিত একজনকে দেখতে এসেছে উনি। তাই না ভাইয়া?
মুনতাহ দাঁত কিরিমিরি করে বলল, চল বাসায় চল। আরে। মুনতাহ টানতে টানতে নিয়ে গেল তুরফাকে। যেতে যেতে মুনতাহ একবার ঘাড় ফিরিয়ে দেখল ফিরাতকে। তখনও সে অবাক আর মুগ্ধ দৃষ্টিতে দেখছিল চাঁদকে। ফিরাত বাসায় গিয়ে দেখল আহরার দেওয়ালে হেলান দিয়ে ফ্লোরে বসে আছে। ঘুমাচ্ছে হয়তো নেশায়। চারদিক কাচের টুকরো ও মদ পড়ে আছে। আহরারের অবস্থা নাজেহাল। ঘরে মদের ভেসভেসা গন্ধ। ফিরাত মুখ উল্টে দিল বাজে গন্ধে। আহরারের কাছে গিয়ে তার গালে মৃদু চড় দিতে লাগল। আহরার। কি রে? আহরার রে। আহরার, ভাই আহরার। আহরার মদ খেয়ে নেশায় বধ হয়ে আছে। সে নিজের মাঝে নেই, মদের ঘোরে বেহুশ হয়ে আছে। ফিরাত খুব কষ্টে আহরারকে তুলে বিছানায় নিয়ে শুইয়ে দিল। একজন সার্ভেন্টকে ডেকে রুমটা পরিষ্কার করিয়ে নিল। মুনতাহ ফ্রেশ হয়ে এলো। তুরফা সেই কখন থেকে তার পিছনে ঘুরঘুর করছে। ফিরাত তাকে কিভাবে চিনে? এই সেই অনেক কিছু জিজ্ঞেস করছে। উত্তর না দিয়ে মুনতাহ এড়িয়ে গেছে। তুই কি একটু চুপ থাকবি? না না, আগে বল, বল না। কি বলবো? ফিরাত ভাইয়েকে তুই আর উনি তোকে কিভাবে চিনে? বল না মন, বল। জানি না। শর্ত রান্না করতে দে। না। আগে বল। না হলে কিন্তু আজ আর খাবো না। তুই কিন্তু এখন বেশি বেশি করছিস। ওকে যা। কথা বলবো না আর তোর সাথে। বিরক্তও করব না, যা। তুরফা মুখ ফুলিয়ে গিয়ে বিছানায় বসে পড়ল। এখন বেশি হচ্ছে না, তুই বল। না হচ্ছে না। তুই না আমার লক্ষ্মী বোন। আরে উনাকে আমি তেমন চিনি না তো। তাহলে উনি তোকে কি করে চিনে? কি রে বল। আসলে। হ্যাঁ কি বল। উনি হয়তো আমায় পছন্দ করে। তুরফা আকাশ থেকে পড়ল। চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি? হুম। উনি অনেক দিন থেকে আমার পিছু ঘুরে আমায় ফলো করে। স্কুলে এসে এটা ওটা বলে। কিন্তু আমি না। আমি উনাকে এড়িয়ে চলি। আমাকে আগে বলিসনি তো। মুখ গোমরা করে বলল অভিমানী স্বরে। আচ্ছা, আমার ভুল হয়েছে, এমন আর হবে না। সত্যি তো? হুম, সত্যি। তুরফা মুনতাহকে জড়িয়ে ধরল। বলল, ফিরাত ভাইয়া আমার দুলাভাই হলে কতই না ভালো হবে। তুই। তুরফা মন খুলে হাসল। খুব দেরি করে আহরার অফিসে গেল। মুখ তার গম্ভীর। যাওয়ার সময় ডানে বামে কারো দিকে তাকাল না। তুরফার দিকেও নয়। অন্যদিন তুরফার দিকে তাকাত তুরফা সরাসরি না তাকিয়ে দেখলেও আর চোখে ঠিকই খেয়াল করত। আজ অন্যদিনের চেয়ে ব্যতিক্রম। গটগট পায়ে নিজের কেবিনে চলে গেল। তুরফা বিষয়টা নিয়ে এত মাথা ঘামাল না। ঝেড়ে ফেলে দিয়ে নিজের কাজে মন দিল। আহরার নিজের বিশাল চেয়ারে বসে কলম ধরে রেখেছে দুই হাতে। অনেক কিছু চিন্তা করছে। বিড়বিড় করছে। হৃদহরণী, আপনি আমায় চেনেন না, প্রয়োজনে আমি কি করতে পারি আর কতটা কঠোর হতে পারি। একমাত্র আপনাকে এত করে চেয়েও আপনার সাথে কোনো জোরজবরদস্তি করছি না। আমার লাইফে আপনি সেই মেয়ে যার জন্যে কি না সব মেয়েদের সঙ্গ বিছানা ছেড়ে দিয়েছি আমি। আপনি তুরফা আহরার ব্যতীত অন্য কারো নন। আপনার সামনে আমি আমার আগের রূপটা ফিরিয়ে আনতে চাইছি না। সেটা ভালোও হবে না আপনার জন্য। এই আহরার এতদিন মেয়ে ছাড়া একা থেকেছে শুধুমাত্র আপনার জন্যে। হঠাৎ আকস্মিকভাবেই আমার লাইফে ঢুকে গিয়েছেন আপনি। আমার হৃদয় চুরি করেছেন। আপনায় তো আমি সর্বদাই চাইব দেখে নিবেন।
আপনি আমার নূর হৃদয়হরণী। আহরার কিছু একটা চিন্তা করে চুপচাপ উঠে তুরফার ডেস্কে গেল। সে তখন কাজ করছিল। নিজের সিটে বসে এদিক ওদিক করছিল ফিরাতকে দেখার জন্যে। মুখ গম্ভীর করে আহরারকে তার দিকে এগিয়ে আসতে দেখে মুখ নিচের দিকে নিয়ে কাজ করার ভান ধরতে লাগল। যেন আহরারকে, তাকে তার পাত্তা দেওয়ার কোনো দরকারই নেই। আহরার এগিয়ে এসে তার সামনে দাঁড়ায়। তুরফা মাথা নিচু করে রাখলেও দৃষ্টি অস্থির, এদিক ওদিক করছে চোখ। আহরার সরাসরি বলল, তুরফা রুমে আসেন। তুরফা। এত জোরে ধমক শুনে তুরফা নিজেও ভয় পেল। কেঁপে উঠে দাঁড়িয়ে পড়ল। তোমাকে আমি আমার রুমে যেতে বলেছি। নাও ফাস্ট। প্রচণ্ড জোরে চিৎকার করে বলল কথাটা। তুরফা ভয় এবার কাঁপতে শুরু করল। আহরার গটগট পায়ে নিজের কেবিনে চলে গেল। অফিসে কানাঘুষা শুরু হল। এত কোলাহল শুনে ফিরাত তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে এলো। তুরফা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবাই অনেক কথা বলছে। মেয়েটা এমন কেন? এত দেমাগ। ঢং দেখলে বাঁচা যায় না। কি অহংকার! মনে হয় উনি বসের কাছে কাজ করে না, বস ওর কাছে কাজ করে। ভাব কত দেখছেন? মেয়েটার সাথে স্যারের কি কিছু আছে? এমনি তো মনে হয়। থাকলে থাকতেও পারে, বসের যে স্বভাব দেখো, গিয়ে বিছানায় নিয়ে শুয়েছে হয়তো। এসব নিয়ে কোনো কারণেই হয়তো মন কালাকালি হচ্ছে। এসব কথা শুনে তুরফার কান জ্বালাফালা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কানে গরম লাভা ঢেলে দিচ্ছে তার। শরীর ঘৃণায় রিরি করছে। দাঁড়াতে পারছে না। শরীর কাঁপছে তার। চোখ পানিতে টলমল। রাগে আহরার তখন নিজের কেবিনে বসে এসব দেখছিল আর ফুঁসছিল। তুরফার দিকে এক নজরে তাকিয়ে দেখে দেখে রাগে টগবগ করছে। দু একটা কথা ফিরাতের কানের গিয়েছে। রাগে সে জোরে ধমক দিল সবাইকে। শাট আপ! সবাই চুপ করেন একদম। আর একটাও যেন বাজে কথা না শুনি আমি। যান গিয়ে নিজের কাজ করেন গিয়ে সবাই। সবাই তবুও ফুটুর ফুটুর করে করে কাজ করতে গেল। তবুও টুকটাক অসহ্য, মিথ্যা কিছু কথা শুনতে হচ্ছে তুরফাকে। ফিরাত এগিয়ে গেল তুরফার দিকে। বলল, তুরফা বোন, আমার কষ্ট পেও না বাজে লোকদের বাজে কথায়। আহরার কি বলে শুনে এসো। প্লিজ বোন, আমার আহরারের অবাধ্য হইও না। কি বলে একটু শুনে এসো। তুরফা কোনো জবাব না দিয়ে লম্বা পায়ে ছুটে চলল আহরারের রুমের দিকে। গিয়ে কোনো রকম পারমিশন চাইল না। সোজা গিয়ে ঢুকল সেই রুমে। কাঁদো অথচ জোর গলায় চেঁচিয়ে বলল, কি কি সমস্যা আপনার? কি হয়েছে? কি কি চান আমার কাছে? কেন এমন করছেন? আমি বলেছি তো আমি চাকরিটা করব না। আপনি আমায় লিগ্যাল পেপার দেখালেন। আমি আপনায় বলেছিলাম আপনি বারবার দরকার ছাড়া আমায় ডাকবেন না। আপনি তাও সেটা করেন। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে? কিছু বুঝে না? আপনি কেন এমন করেন? বাহিরে যে এত বাজে কথা হচ্ছে তার কি করবেন আপনি? ওখানে যে লোকে হাজারটা বাজে কথা শোনাচ্ছে আমাকে, তার দায় কি আপনি নিবেন? আপনার চরিত্র আর কি নষ্ট হবে? নষ্ট হবার কি বাকি রেখেছেন? আপনি কেমন তা সবাই জানে। কিন্তু আপনি আমার মতো মেয়ের চরিত্রে কেন দাগ দিচ্ছেন? যেখানে আমার এক বিন্দু দোষ নেই। আপনি কেন আমার পিছনে পড়ে আছেন? আমায় রেহাই দিন। বাহিরের কথাগুলি আমার সহ্য হচ্ছে না। আমার শরীরটা জ্বলে যাচ্ছে। ঘৃণা হচ্ছে। আল্লাহ ভালো জানে আমার ভেতরে কেমন লাগছে।
আমার শরীরটা পুড়ে যাচ্ছে ওই বাজে কথাগুলি। আমার ইচ্ছা হচ্ছে মরে যাই। আহরার ধপ করে জ্বলে উঠল। রাগে ফুলে ফেটে যাচ্ছে। রাগে ফট করে তুরফার কাছে গেল তুফানের মতো। হঠাৎ করেই তুরফার ঘাড়ের পেছনে হাত নিয়ে মুখটা কাছে নিয়ে এলো। দাঁত কিরিমিরি করে বলতে লাগল, তুই আমার সম্পদ, আমার আমানত। তোর উপর ভবিষ্যতে আমার রাজত্ব চলবে। তোকে কথা শোনালে আমি শোনাব, মারলে আমি মারব, আর ভা। কথাটা শেষ না করেই মৃদু ধাক্কা দিল তুরফাকে। সে গিয়ে এক হাত দূরে পড়ল। চোখ দিয়ে টলটল করে পানি চলে এলো। আল্লাহ তাকে কোনো বিপদে ফেলল। আহরার দরজা ঠেলে বাহিরে এলো। কাম হেয়ার এভরিওয়ান, কাম। আহরারের চিৎকারে সবাই তাড়াতাড়ি করে যার যার ডেস্ক থেকে ভয় এক জায়গায় এসে জড়সড় হল। ফিরাত এসে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকল আহরারের দিকে। আহরার রাগে ঘামছে। কোটের বোতামটা খুলে জোরে নিঃশ্বাস ফেলল। হু ইজ টকিং ননসেন্স? জাস্ট টেল মি নাও ফাস্ট। আহরারের চিৎকারে সব থমথমে হয়ে গেল। সবাই ভয়ে একঘাটে পানি খাচ্ছে এমন। তুরফাকে নিয়ে কি বাজে কথা হয়েছে? আমি শুনতে চাই এগুলি। বলুন কে কে বলেছে? সবাই চুপ। ফিরাতও একটু ভয় পাচ্ছে আহরারের রাগ দেখে। কারণ চোখ তার অত্যধিক পরিমাণ লাল। তবুও সাহস করে গিয়ে মিনমিনিয়ে বলল, আহরার ভাই তুই একটু থাম। আমি বেশি বার বেড়ে এরা কিছু বলা হচ্ছে না বলে এমন করছে। এক একটাকে ঘাড় ধরে শেক করে বের করলেই হবে। আহরার একটু থেমে বলল, তুরফাকে নিয়ে বাজে কথা বলার সাহস যেন আর কেউ না দেখায়। কসম আমি তার জিহব টেনে ছিঁড়ে ফেলব। উনি পবিত্র। একটা কলি থেকে যেমন ফুলটা ফুটে উঠে ঠিক তার মতো পবিত্র উনি। যেটা কেউ স্পর্শ করেনি, দেখেনি। গুপ্ত ধনের মতো উনি লুকানো। একটা ঝিনুকের ভেতর মুক্তার মতো পবিত্র ও দামি তুরফা। আর তাকে নিয়ে বাজে সমালোচনা করার সাহসকে দেখায়। ফারদার এমন কেউ খারাপ কটু কথা বললে আমি তার জিহব টেনে ছিঁড়ে কুত্তাকে দিয়ে খাওয়াব। কে বলে ওর সাথে আমার বাজে কিছু আছে? কার এত সাহস? আমার অফিসের কোনো মেয়েকে আমি বিছানায় নিয়েছি? আনসার মি। চুপ কেন সবাই? কোনো মেয়ে এখানে সামনে এসে বলতে পারবে এ কথা? আমি লেভেল দেখে করি। আমার অফিসের কেউ যোগ্য নয়। আর তুরফা? আগেই বলেছি তুরফা পবিত্র ফুলের অঙ্কুরের মতো। আর উনি আমার ভবিষ্যৎ। আর কারো কিছু জানার আছে? এ বিষয়ে কেউ কোনো কথা যেন না বলে। আর যদি বলে তবে তার জন্যে আহরার চৌধুরীর চেয়ে খারাপ কেউ হবে না। এক নাগারে কথাগুলি বলে দম নিল আহরার। ফিরাতের দিকে তাকিয়ে বলল, আর তুই ফিরাত, আমার কেবিনেই তুরফার বসার ব্যবস্থা কর। ও আজ থেকে আমার রুমেই কাজ করবে। ব্যবস্থা কর তুই। ফিরাতের থেকে কিছু শোনার আগেই আহরার গেল নিজের রুমে। ভেতরে দাঁড়িয়ে সব কথা শুনেছে তুরফা। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকল আহরারের মুখের দিকে। ফিরাত কিছু বুঝতে পারল না। আহরার করছেটা কি? কি চাইছে ও? ফিরাতের মাথা কাজ করছে না। তবে আহরারের কথা মতো কাজটা করতে হবে এটা সে খুব ভালোই বুঝতে পারছে। আহরার রুমে গিয়ে তুরফাকে বলল, আজ থেকে তুমি আমার কেবিনে কাজ করবে। এখানেই। কোনো কথা যেন না হয়। কারো সামনে যেতে হবে না। কারো কথাও সহ্য করতে হবে না। আমি চাই না আমার তুর কারো বিন্দু সমতুল্য কারো কথা শুনুক। গিয়ে ওখানে বসো। তুরফা কি যেন খুঁজছে আহরারের মুখের দিকে তাকিয়ে।
কি হলো? ভ্যাবলার মতো তাকিয়ে কি দেখছ? রূপ বেড়েছে নাকি আমার? অবশ্য আমি অমনি। আহরারের দিকে সব মেয়েদের নজর যাই। তুরফা লজ্জায় মাথা নোয়াল। মনে মনে বলল, রূপের কি ঢং, তাও এত গর্ব। ও আমার ঢং রে। তুরফা ঠোঁট উল্টাল। কি ভাবছ? নিশ্চয় আহরারের কথা। এই কথা শুনে তুরফা বিরক্তি নিয়ে চেয়ারে গিয়ে বসল। আহরার হাসল। হেসে গিয়ে নিজের জায়গায় বসল। চকলেট না স্ট্রবেরি? তুরফা চোখ বড় বড় করে তাকালো আহরারের দিকে। আহরার খানিক দুষ্টুমির সহিত হেসে বলল, আমি আইসক্রিমের কথা বললাম। কোনোটা খাবেন হৃদয়হরণী? চকলেট ফ্লেভারের নাকি স্ট্রবেরি ফ্লেভারের? আহরারের এহেন কথায় তুরফা খুবই লজ্জা পেল। মাথা নিচু করে রেখে এদিক ওদিক তাকাচ্ছে। মনে মনে বলল, আল্লাহ, লোকটার মতো এত নির্লজ্জ বেহায়া মানুষ বোধহয় খুব কম আছে। উনার চরিত্র, কথার ধরন হয়তো জীবনেও পাল্টাবে না। কি বেহায়াপনা, কত নির্লজ্জ। তুরফার অবস্থা দেখে আহরার যেন হাসি থামাতে পারছে না। ঠোঁট দুই আঙ্গুল চেপে আছে। তার খুব হাসি পাচ্ছে। বেচারা হৃদয়হরণী। আহরারের রুমেই তুরফার বসার ব্যবস্থা করা হয়েছে। তুরফার অনেক অনুনয় মাঝে একটা হালকা পর্দার ব্যবস্থা করে দিয়েছে। পর্দা লাগানোর সময় আহরার শুধু মনে মনে বলেছিল, সামান্য এই পর্দা কি আমার থেকে তোমায় দূরে রাখতে পারবে হৃদয়হরণী? মনটা সেই কখন থেকে তুরফাকে কল করে যাচ্ছে, পাচ্ছে না। মেজাজ তার খারাপ হচ্ছে। তুরফা ফোনের আওয়াজ পেয়ে তাড়াতাড়ি করে কল রিসিভ করল। হ্যালো, তোকে আমি। পরে মারিস, আগে বল কল কেন দিচ্ছিলি? কখন থেকে কল দিচ্ছিলাম তোকে। হ্যাঁ, কেন কল দিয়েছিলি? আমি অফিসে ছিলাম। শপিংয়ে যেতে হবে, আমার খুব দরকার আছে। তুই 1 ঘন্টার জন্যে আয় প্লিজ। জানিসই তো একা যেতে ভয় লাগে। আমি। প্লিজ আয়। দেখি অফিসে বলে যে বস দেয় কি না সন্দেহ। শিওর। ওকে দেখছি। তাড়াতাড়ি। ওকে রাখো তুই। তুরফা কল কেটে আহরারের কাছে গেল। ফিরাতের সাথে মিটিং নিয়ে কথা বলছিল হয়তো। তুরফা গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। আহরার একাবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। ফিরাতের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেল। তুরফা বুঝতে পারছে না কিভাবে শুরু করবে। ওখানে যাওয়াটা দরকার। মনটা একা গেলে সমস্যা হবে হয়তো। এলাকার বাজে ছেলেদের নজর আছে তাদের উপর। একা 2টা মেয়ে থাকলে এমন হবেই। তুরফা থম মেরে দাঁড়িয়ে আছে। ফিরাত তুরফার দিকে তাকিয়ে বলল, তুরফা কিছু বলবে? কি হলো? আমার ছুটি চাই। এ কথায় দুজনই ভ্রু কুঁচকে তার দিকে তাকাল। আহরার কড়া গলায় জিজ্ঞেস করল, কি কি বললে? ফিরাত আহরারের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা দিল। বুঝাল, আমি দেখছি। ফিরাত নরম গলায় বলল, কেন তুরফা? বলো। আসলে মনটা। ফিরাত যেন ধক করে ঘুম থেকে উঠল। ব্যাকুল মন নিয়ে তুরফার দিকে তাকিয়ে আছে কথাহীন। তুরফাকে চুপ থাকতে দেখে ফিরাত স্থির থাকতে পারছে না। অস্থির হয়ে বলল, হ্যাঁ বলো। মনটা কি? তুরফা বলো না। মনটা শপিংয়ে যাবে তাই। এহেন কথায় আহরার মেজাজ খারাপ করে দিয়ে বলল, শপিংয়ে যাবে, বিদেশ নয়। চুপচাপ নিজের কাজ করেন গিয়ে। আসলে এলাকার বাজে ছেলেরা বিরক্ত করে খুব। ও একা গেলে। মাঝখান থেকে ফিরাত বলল, আমি যাচ্ছি।
অবাক করা বড় বড় চোখ নিয়ে আহরার ফিরাতের দিকে তাকাল। এই যেন আহরারের চোখ কুটির থেকে বের হয়ে আসবে। বিস্মিত একটু বেশিই হয়েছে আহরার। যে ফিরাত মেয়ের কথা শুনলে মাথা ঝেড়ে ফেলে দেয় সে ছেলে কি নায়ক মেয়ের কথা বলাতে পাগল প্রায় হয়ে ছুটতে চলছে। আহরার বেশ জোরেই বলল, হোয়াট? হুম। তুরফা, তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। চিন্তা করতে হবে না। তুরফা মনে মনে স্বস্তি পেল। মুচকি হাসল বিষয়টা ভেবে। ফোড়ন কাটা কথা বলল আহরার। তুই যাবি মানে? হুম। তুই থাক, তুরফার সাথে মিটিং নিয়ে কথা বল। আমি কিছুক্ষণের মাঝেই আসছি। এই বলে ফিরাত হুড়মুড়িয়ে চলে গেল। আহরার অবাক হয়ে শুধু দেখল। তুরফা মিটমিট হাসছে। রাগে আহরার চেঁচিয়ে উঠল, হোয়াট দা? তুরফা আরো মুচকি হাসতে লাগল। আহরার তার দিকে তাকিয়ে দেখল। এত হাসি পাচ্ছে কেন আপনার? হাসি বন্ধ করুন তুরফা। আপনি কি করে বুঝলেন আমি হাসছি? কি হলো? মোন্তাহ কে তুরফা? কি জিজ্ঞেস করছি আমি? ও আমার বান্ধবী। ফিরাতের কে? তুরফা ভয় মিশ্রিত নয়নে চমকে তাকালো আহরারের দিকে। আমার জবাব দিন হৃদয়হরণী। উনার কে কেউ নয়। তবে লেগে আসছে কেন আপনার কথা? তুরফা মনে মনে বলল, কোনো বাঘের পাল্লায় পড়লাম। হায় মাবুদ! কি হলো তুরফা? কি জিজ্ঞেস করছি আমি তোমায়? উত্তর দিবে। বললামই তো আমি জানি না। ঝটপট জবাব দিল তুরফা। আহরার ভ্রুকুঞ্চন করে পরখ করল তুরফাকে। আর বলল, সত্যিই আপনি কিছু জানেন না তুরফা? নাকি বলছেন না? কাজ আছে আমার, যাই। তুরফা তাড়াতাড়ি পায়ে পর্দার ওপারে চলে গেল। আহরারও হন্তদন্ত হয়ে ছুটল সেখানে। আমি আপনায় আসতে বলেছি? তুরফা, তোমার সাহস কতটা ভেবে পায় না আমি। এত সাহস নিয়ে থাকো কি করে তুমি? আমি বলিনি আসতে, আর তুমি আমার টেবিলে আসো, দরকার আছে। তুরফা আহরারের সামনাসামনি বসল। তুরফা, কি সমস্যা তোমার? তুরফা চোখ মুখ এক করে কুচকাল। অফিসে থাকতে চাও না তুমি? তুরফা, আমার খারাপ রূপ কিন্তু তুমি দেখনি। দেখার আশা করো না। তবে ভালো হবে না তোমার জন্যে। আমার কথা মতো চলো। অবাধ্য হবে কি আমার খারাপ রূপটা দেখবে? নিজের জিনিস নিজের কাছে রাখতে আমি কি করতে পারি? তোমার মতো একটা মেয়ের জন্যে আমি আজ 10 দিনের মতো কোনো মেয়ের কাছে পর্যন্ত যাই না। যে আমি কি না, যে আপনি কি না, মেয়ে ছাড়া চলতে পারেন না। আপনি সবাইকে বিছানায় চান, তাই তো? হ্যাঁ তাই। কারণ নিজেকে ঠিক রাখতে, নিজের ভেতরের দাবানলকে একটু প্রশমিত করার জন্যে। এমনটা করতেই হয়েছে আমাকে। মনে রাখবে, প্রত্যেকটা মানুষের কালো একটা অতীত থাকে। আর কালো অতীত সবসময় ভালো কিছু শিক্ষা দেয় না। কিছু কালো অতীত আলোর বদলে অন্ধকারের অতলে ডুবিয়ে দেয়। চলবে।